তৃণমূল কংগ্রেসকে এখন 200 বছরে হারানোর ক্ষমতা কারণ প্রতিকূল মানে এক্সপেকটেশন আছে, অ্যাসপিরেশন। তোদের নেতাকে বলিস তোদের নেতার নামে চিঠি আছে, ল্যাবে পাঠাবে, ওপেন চ্যালেঞ্জ করছি। দুঃখ আছে কিছুটা, সেই দুঃখটা দল ছাড়ার দুঃখ নয়, বন্ধু ছাড়ার দুঃখ। সিপিএম এর রাজনৈতিক ভবিষ্যৎ কি? ত্রিপুরের মতো সেমি শত্রুদের পার্টি থেকে বের করে দেয়। আমি যাদের যাদের নিয়ে প্রশ্ন করেছি বলবে, প্রশ্নগুলো হয়তো অফ ক্যামেরা বলবে, প্রশ্নগুলো ঠিক, বাট তৃণমূলে না গেলেই পারত। একটা বুর্জোয়া প্রলেতারিয়েত ক্ষমতার সম্পর্ক রয়েছে, একটা মার্কসিস্ট পার্টির অন্দর। তুমি তো মানে মেয়েকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াবে, আর প্রতিকূল মানে মেয়ে যখন প্রাইমারি স্কুলে পড়বে, যখন প্রশ্ন করবে কেন ভাই, আমার মেয়ে দেখবি ঈদের সময় দীক্ষিতা পিসি আর ওর জন্য জামা কিনে পাঠাবে না। আমার মেয়ে দেখবি দেমাঞ্জন মামা, প্রণয় মামা, রূপসা পিসি ওর সঙ্গে হঠাৎ করে কেমন এড়িয়ে যাচ্ছে। আমার মেয়ে জিজ্ঞেস করে, বাবা কিন্তু কালকে লাল জানলা তো, আজকে কেন সবুজ জানলা তো? আমার মেয়ে হয়তো ছোট, আমি হয়তো উত্তরগুলো হয়তো আমি দিতে পারবো না। নমস্কার, ক্যালকাটা ডায়ালগসের আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি অর্ক। তিনি বিদ্রোহী, তিনি রণংদেহী, তিনি ক্রুদ্ধ, তিনি এই মুহূর্তে ট্রেন্ডিং। বলার অপেক্ষা রাখি না, আমার সঙ্গে এই মুহূর্তে কথা বলছেন প্রতিকূল রহমান। প্রতিকূল দলত্যাগী, প্রতিকূলের বন্ধুরা প্রতিকূলকে দাগিয়ে দিচ্ছেন স্বার্থপর বলে। কিন্তু প্রতিকূল কেন রেগে গেলেন? প্রতিকূলরা কেন রেগে যান? প্রতিকূলের এই সিদ্ধান্ত কি নেহাত হঠকারিতা? প্রতিকূলের রাজনৈতিক ভবিষ্যৎ কি? প্রতিকূলের রাজনৈতিক অতীতটাকে প্রতিকূল ঠিক কিভাবে দেখেন, কিভাবে মাপেন, এই তামাম বিষয় নিয়ে আমি কথা বলবো প্রতিকূল রহমানের সঙ্গে। প্রতিকূল, আপনাকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। একদম গোড়া থেকে শুরু করা যাক। শিওর। আপনি শঙ্খঘোষের কবিতায় পড়েছিলাম এক দশকে সঙ্গবিনীদের। আপনি ঠিক কোট আনকোট এক দশক বা তার একটু কম বেশি পরে আপনি আপনার জীবনের সব থেকে মাইল ফলক সিদ্ধান্তটা নিয়ে নিলেন। ঠিক কবে, কোন তারিখে? এগুলো তো হঠাৎ করে হয় না। ঠিক কবে, কোন তারিখে, কোন স্পেসিফিক কারণে আপনি ভেবেছিলেন যে এবার আমার সরে দাঁড়ানো উচিত, এই সংঘ থেকে আমি নিজেকে আলাদা করতে চাই? কোনো ঘটনা স্পেসিফিক কোনো তারিখ কোনো সময়ও হয় না। একটা মানুষ যখন সুসাইড করে, যখন আত্মহত্যার পথ বেছে নেয়, একদিনে কোনো সিদ্ধান্তের জন্য কেউ আত্মহত্যা করে না, করতেই পারে না। দীর্ঘদিন ধরে অনেক ক্ষোভ, অনেক যন্ত্রণা হয়তো সে বুঝতে পারে না, কিন্তু অবচেতন মনে জমতে থাকে, জমতে থাকে, জমতে জমতে একটা সময় গিয়ে মনে হয় এনাফ, অনেক হয়েছে, চল শেষ করে দিই। প্রতিকূল রহমানের জীবনে যদি 18 বছর, 17 বছর, 20 বছরের জীবন হয়, রাজনৈতিক জীবন হয়, বিরোধী সিপিআইএমের প্রতিকূল রহমান তার সিপিআইএমের মধ্যে সর্বোচ্চ জায়গা রাজ্যের রাজ্য কমিটির সদস্য পদ থেকে যখন অব্যাহতি চাইছে, সেটা রাজনৈতিক আত্মহত্যা। এই সিদ্ধান্তটা একদিনে, কোনো নির্দিষ্ট সময়ে, কোনো নির্দিষ্ট তারিখে বা কোনো নির্দিষ্ট সময়ে এই ঘটনা না, ঘটনা প্রবাহের চলমানতায় আস্তে 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 এই প্রতিকূল রহমানকে এই জায়গাটায় নিয়ে আসতে বাধ্য করা হচ্ছে। প্রতিকূল, আপনি ইন্টারভিউ শুরুতে আপনার সিদ্ধান্তকে আত্মহত্যা বলছেন। রাজনৈতিক আত্মহত্যা তো বটেই। প্রতিকূল রহমানের সিপিআইএমের রাজ্য কমিটির সদস্য, সেইখান থেকে প্রতিকূল রহমান সিপিআইএম রাজ্য কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ মানে সিপিআইএমের রাজনৈতিক আত্মহত্যা নয়। হ্যাঁ, এবারে তুমি বলতে পারো তুমি একদম চরম বস্তুবাদী থেকে তুমি ভাববাদে চলে এসছো। গীতার শ্লোক আছে, গীতার কথা আছে, দেহ মানে দেহর শেষ হয়ে যায়, দেহ শেষ হয়ে যায়, কিন্তু আত্মা অবিনশ্বর। আমি তৃণমূল যোগদান পর্ব আর সিপিআইএম ছাড়ার পর্বের মধ্যে ওই আত্মা ভাটাক্তি আত্মার মতো নরকের দরজায় যাচ্ছে লাথি খাচ্ছে, স্বর্গের দরজায় যাচ্ছে লাথি খাচ্ছে, পেট জনিতে ঘুরে বেড়াচ্ছিল। এখন আর একটা দেহে এসছি। 2011 সালে আপনি ইংরেজিতে বলে বিটেন টু ডেথ, বেধড়ক মার খেয়েছিলেন তৃণমূলের হাতে। আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার মডেলকে 100 বারের বেশি মিডিয়ার সামনে চ্যালেঞ্জ করেছেন। আপনি সম্প্রতি বলা শুরু করেছেন যে তৃণমূল আগে যা ছিল, এখন তৃণমূল অনেক বেশি শিফটেড, পরিবর্তিত। তৃণমূলের পরিবর্তনগুলি, 3টে পরিবর্তন যা আপনি এই মুহূর্তে বলতে পারবেন যে আপনাকে এই সিদ্ধান্ত নিতে প্রভাবিত করেছে। কোন 3টে পরিবর্তন? পয়েন্ট নাম্বার 1, অভিষেক ব্যানার্জির ভিশন। নতুন তৃণমূল, যে তৃণমূলে একঝাঁক স্বচ্ছ ছেলেমেয়ে যারা রাজনীতির আঙিনাতে আসবে এবং দুর্নীতিমুক্ত পাঁককে সরিয়ে দিয়ে ওই পাঁকের মধ্যে পদ্মফুল ফোটাবে। পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2 হচ্ছে তৃণমূল কংগ্রেসের বিজেপি বিরোধিতার লড়াই। যেভাবে সাম্প্রতিক সময় এসআইআর নিয়ে যে লড়াই করেছে,
এবং পশ্চিমবঙ্গের মাটিতে বিজেপির সঙ্গে একমাত্র লড়াই করতে পারে অন অ্যান্ড অনলি তৃণমূল কংগ্রেস। আপনি অনেক কথা বলতে পারেন, তৃণমূল কংগ্রেসের বিকল্প কিচ্ছু নেই। ৩ নম্বর হচ্ছে পশ্চিমবঙ্গে এই বাংলার সঙ্গে যেভাবে বঞ্চনা হচ্ছে এবং অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি যেভাবে বাংলার বাঙালির সত্তাকে নিয়ে লড়াই করছে, এই ৩টে সিদ্ধান্তের কারণে ক্ষতিকর মানুষ। আরো অনেকগুলো সিদ্ধান্ত, যে যদি আপনি ৩টে চাইলেন ৩টে যেটা। আপনাদের তো পার্টি ক্লাস হতো, আপনি মার্ক্সবাদের ছাত্র, মার্ক্সবাদ পড়েছেন, আপনি মানে আর ইউ অ্যাবান্ডনিং মার্কসিজম? আপনি কি মার্ক্সবাদকে ত্যাগ করছেন নাকি তৃণমূলকে একটা মার্কসিস্ট দল হিসেবে মনে করছেন? আমি নিজেকে মার্ক্সবাদী ছাত্র, এখনো স্টিল নাও টুডে আমি মার্ক্সবাদীর ছাত্র। এবং মার্ক্সবাদ তো শুধুমাত্র ওই মার্ক্সবাদের কালো অক্ষরে দু একটা লেখা কখনোই নয়, কোনো দলেরও কুক্ষিগত সম্পর্ক একদম নয়। মার্ক্সবাদ আপনি পড়লেন, আপনি আত্মস্থ করলেন, সেটাও আপনার মধ্যে আদর্শবোধ তার মধ্যে জন্মায় না। আদর্শবোধ তখনই জন্মায় যখন আপনি মার্ক্সবাদকে আপনার জীবন দর্শনের মধ্যে দিয়ে ইমপ্লিমেন্ট করবেন। আমি স্টিল নাও টুডে আমি এখনো বামপন্থী। তৃণমূলে বামপন্থী হিসেবে কাজ করছে, আমার কোনো সমস্যা হচ্ছে না। অভিষেক ব্যানার্জি বা মমতা ব্যানার্জির সঙ্গে এখনো কথা হয়নি, আমাদের নেত্রীর সঙ্গে এখনো কথা হয়নি, রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে এখনো কথা হয়নি, কিন্তু অভিষেক ব্যানার্জির সঙ্গে কথা হয়েছে। ওনার কোনো আপত্তি নেই আমি বামপন্থী হওয়া। আমি মনে করছি এখনো যে সিপিআইএমকে দেখে আমি সিপিআইএমটা করেছিলাম, যে তৃণমূল কংগ্রেসকে দেখে আমি তৃণমূলের বিরোধিতা করেছিলাম, হয়তো তৃণমূলকে দেখে আসার কারণটা না যতটা বেশি, সিপিআইএমকে দেখে সিপিএম ছাড়ার ঘৃণার কারণটা তার থেকে আরো বেশি। হয়তো এজন্য এই পথটাকে আরো বেশি ত্বরান্বিত করেছে। অনেক জায়গায় সিপিএম ছাড়ার কারণ হিসেবে বেশ কিছু কথা বলেছেন। আপনি ব্যক্তির সঙ্গে ব্যক্তিগত সংঘাত এইরকম একটি লব্জ বলেছেন। আপনি আহ, আহ, মোহাম্মদ সেলিমকে গব্বর, আরো এরকম শব্দ, ডার কি মাহল, এই ধরনের শব্দগুলিতে ওয়ান করেছেন। এখন এইগুলি প্রতিকূল খুবই অ্যাবস্ট্রাক্ট শব্দ। আমরা যদি স্পেসিফিক কথা বলতে পারি যে ঠিক কি ধরনের পরিবেশ পরিস্থিতি, মানে আমি বলছি তথ্য, কি ধরনের তথ্যের আপনি, আপনার যে কথা মনে হয় কি ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল যা আপনার মতো, দেখুন আপনার সততা বা আপনার সিপিএম এর প্রতি কমিটমেন্ট নিয়ে আপনি দল ছাড়ার আগের দিন পর্যন্ত সিপিএম এর কয়েক লক্ষ সমর্থকের কোনো প্রশ্ন ছিল না। ইউ হ্যাভ দ্যাট ক্রেডিবিলিটি, আপনার সেই ওজনটা আপনি নিজেই তৈরি করেছিলেন। হয়তো না, সেই মানুষটি যখন দল ছেড়ে দিচ্ছে, তার স্পেসিফিক তো এমন কিছু মানে গব্বর, ডার কি মাহল এগুলো নয়, ঘটনা যা আপনাকে একে 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 পেছনে ঠেলেছে। আপনি একটু ঘটনাগুলো বলুন না, এখন তো আপনার কোনো কিছু নেই। না পিছুটার নেই, বাট আমি যখন তৃণমূল কংগ্রেসের কর্মী, এখন যখন অন্য একটা রাজনৈতিক দলে যখন আমি যাইনি, যখন আমি প্রাক্তন সিপিআইএম ছিলাম, তখন এই কথাগুলো বলা আমার পক্ষে ইজি ছিল। কিন্তু যেহেতু এখন একটা দলে এসেছি, তো ফলে স্পেসিফিক করে ব্যক্তির বিরুদ্ধে আক্রমণ করা ঠিক নয়। আপনি নাম না করে হ্যাঁ, আমি নাম করেই বলতে পারি, হ্যাঁ সমস্যা নেই। আমি বলতে চাইছিলাম না, বাট আপনি যখন বললেন স্পেসিফিক করে তো বলতে হয়। মনে আছে ডিওএফআই ব্রিগেড হয়েছিল, যৌবনের ডাকে ব্রিগেডের সমাবেশ, ওই বক্তা লিস্টে আমার বলার কথা ছিল, আপনি জানতেন? ব্রিগেডের সমাবেশে আমার বলবার কথা ছিল, আমি জানতাম না আমার বলার কথা। আমি সৃজন ওখানে দাঁড়িয়ে আছি, আমি মানে এটা দিয়ে অনেকে জাজ করবে যে ও আচ্ছা তুমি ব্রিগেডে বক্তা হতে পারবেন বলে, না ওই যে বললাম না ঘটনা প্রবাহ। আমি সৃজন একদিন আলিমুদ্দিন অফিসে গেছি, সেদিন আমাকে ডাকলেন, এই তোরা দুজনে বক্তা। ব্রিগেডে বক্তা, যারা রাজনীতি করে তাদের কাছে ব্রিগেড মানে একটা ব্যাপার। ব্রিগেডে হ্যাঁ 5 মিনিট অল্প করে বলিস, 5 মিনিট করে বলিস। দুদিন পরে ব্রিগেড সমাবেশের আগের দিন হঠাৎ একটা ফোন এলো, না যুব লিডারশিপ তোকে অ্যাকোমোডেট করতে পারছেন, ফলে তোর নাম্বার, চলো ঠিক আছে। বক্তা নদী তাদের কি হয়েছে, সমস্যা কিছু নেই। মনের মধ্যে মন খারাপ আসেনি, বিশ্বাস করে মন খারাপ আসেনি। সৃজন প্রতিকূল যখন এসএফআইটা করেছিল, সেই সময় ডিওএফআই এর নেত্রী ছিল মীনাক্ষী দেও ভালো করে করছে একসঙ্গে এসএফআই ডিওএফআই। পশ্চিমবঙ্গের মাটিতে সবসময় এটা বলা হতো ছাত্র যুব। আজও বামপন্থীরা চিঠিতে ডকুমেন্টে ছাত্র যুব লেখে। প্রথম দেখলাম সেলিমদা রাজ্য সম্পাদক হওয়ার পরে যুব ছাত্র লেখা শুরু করলো। ভাই আরো ডিপে যাও, হঠাৎ করে দেখলাম পশ্চিমবঙ্গের মাটিতে ডিওএফআইকে আরেকটু সামনের দিকে এগিয়ে দিয়ে তাদের চলবার জন্য এসএফআই সহ যতগুলো গণসংগঠন ছিল তাদেরকে ব্যাকবোন হিসেবে ব্যবহার করলো। তোমরা একজনকে প্রমোট করার জন্য সর্বোচ্চ শক্তি দিয়ে লাফিয়ে পড়ো,
একজনকে প্রমোট করার জন্য, একজনকে ফ্রেমে রাখার জন্য সর্বস্ব শক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ো। আমরা ধূপকাঠিও আমাদের কোনো সমস্যা নেই, ধূপকাঠিও জলে নিজের সুগন্ধ সবাইকে ছড়িয়ে দেয়, কিন্তু দিনের শেষে গিয়ে যে ভাই তুমি ব্যাকবোন ছিলে, এইটুকু তো মানে কি বলে ওটাকে, বাংলায় ওটাকে কি বলে, এইটুকু স্বীকৃতি। স্বীকৃতি, কারেক্ট, এইটুকু স্বীকৃতি কিন্তু তো আশা করি। কিন্তু যে 2011 থেকে যাকে মিডিয়ার মাধ্যমে বলেছি, পরপর বলে দিচ্ছি আমি। না, আপনি যখন স্বীকৃতির প্রশ্নটা বললেন, আপনাকে ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট করা হয়েছে, তার আগে স্টেট সেক্রেটারি করা হয়েছে এসএফআই এ, আপনি সিপিআইএম এর স্টেট কমিটির মেম্বার হয়েছিলেন। বহু রাজনৈতিক নেতার নাম আমরা বলতে পারি যারা এই স্টেট কমিটিতে সারা জীবনে আসতে পারেন না। একদম। এখন আপনি বলছেন আপনার স্বীকৃতির অভাব। স্বীকৃতি মানে কি? স্বীকৃতি মানে কি আপনি নির্বাচনে দাঁড়ালেন কিনা? স্বীকৃতি মানে কি আপনি কোন কমিটির নেতা হলেন? স্বীকৃতি মানে কি প্রতিকূল? আমি যে কাজ করেছি তার মূল্যায়ন, সঠিক মূল্যায়ন। বামপন্থী রাজনীতি করতে গেলে আপনি যে কাজ করছেন, যদি ভুল করেন তাহলে বকা খাবেন, সমালোচিত হবেন, এবং সেই সমালোচনার সামনে দাঁড়িয়ে সহ্য করতে হয় এবং বারবার সমালোচিত হতে হয়। আর আপনি যদি ঠিক কাজ করেন, একটু সাহসী। স্বীকৃতি মানে এটাই। সেই স্বীকৃতি মাইরে মিডিয়ার সামনে জোরে জোরে ঢাক গোল পিটিয়ে বলবার জন্য না, সেই স্বীকৃতি পিঠে একটু হাত দিয়ে ভালো কাজ করেছি, এটুকুই যথেষ্ট। সূর্যদার সময় যে ইয়ং জেনারেশন বলা হয় না, কোন সম্পাদকের সময় হয়েছে? সূর্যকান্ত মিশ্র। ওনার সময় এক ঝাঁক তরুণ প্রজন্মের নেতা কর্মী বিভিন্ন জায়গায়, বিভিন্ন বিধানসভাতে 21-এর নির্বাচনী, সেদিকে মেদিনীপুরে সাদ্দাম থেকে শুরু করে কোচবিহারে আকিক হাসান, এদিকে সবুজ দাস থেকে শুরু করে ঐশী ঘোষ, চণ্ডীচরণ এলে অসংখ্য একজাক তরুণী তুলে আনা হলো। সেলিমদা সম্পাদক হলেন। আমরা ভেবেছিলাম সেলিমদা মিডিয়ার সামনে বললেন এক ঝাঁক তেজি কালো ঘোড়া টকবক করে ছুটবে। পরে বুঝলাম যে একটা বা কেউ কোনো ঘোড়ার পিছনে আসলে আমাদেরকে গাধা বা খচ্চর করে দৌড় করানোর মাল বহনের কাজে ব্যবহৃত হয়েছে। পরে দিনের শেষে গিয়ে রিয়েলাইজেশন হলো ফ্রেম কয়েকজনকে দিতে হবে। কমিউনিস্ট পার্টিতে ব্যক্তি হয়, কমিউনিস্ট পার্টিতে ফ্রেম হয়, কমিউনিস্ট পার্টিতে রাজ্য সম্পাদকের চেয়ারটা সবচেয়ে বড়, কমিউনিস্ট পার্টিতে প্রোগ্রাম হচ্ছে, সমাবেশ হচ্ছে, রাজ্য সম্পাদক শেষে বলেন, সবসময় নিয়ম একে, তুমিও জানো। আমি তোমার এখন 10টা সবার উদাহরণ বলে দেবো। কমিউনিস্ট পার্টির রাজ্য সম্পাদক আগে বলছি, কিন্তু তোমার তো এই লড়াইটা একজন ব্যক্তির সঙ্গে, শুধু ব্যক্তির সঙ্গে হলে দেখো, বিষয়টা শুধু ব্যক্তির সঙ্গে নয়, একটা নেক্সাসের সঙ্গে। কমিউনিস্ট পার্টির যে স্ট্রাকচার, কমিউনিস্ট পার্টি যে কাঠামো, সেই কাঠামোটাকে রাতারাতি রাবার দিয়ে মুছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কারা করছে? কেউ বা কারা করছে? 2 জন, 4 জন, 5 জন, 10 জন। একটা কমিউনিস্ট পার্টির অভ্যন্তরে রাজ্য কমিটির মধ্যে, রাজ্য সম্পাদকগুলির মধ্যে একদল প্রশ্নহীন আনুগত্যতার মধ্যে দিয়ে একদল লোককে তৈরি করো যারা প্রশ্ন করবে না এবং তার বদলে তার ফল পাবে। ফলগুলো কি? হতে পারে কোনো ফ্রন্টের দায়িত্ব, ফলগুলো কি? হতে পারে কোনো কেন্দ্রীয় কমিটি, হতে পারে কোনো রাজ্য সম্পাদক মণ্ডলী, ফলগুলো এটা সুবিধাবোধ নয়। কমিউনিস্ট পার্টির অভ্যন্তরে তুমি নিজের ব্যক্তি পদের জন্য, নিজের ব্যক্তি স্বার্থের জন্য প্রশ্ন করবে না। দিনের পর দিন এই ঘটনাগুলো ঘটেছে, দিনের পর দিন এই ঘটনাগুলো ঘটেছে। আপনি যে কাউকে প্রতীক রহমানকে নিয়ে অনেকে অনেক কথা প্রশ্ন করতে পারে। আচ্ছা, আমি যে প্রশ্নগুলো তুলেছি, কান্তিকে জিজ্ঞেস করুন না কান্তিদার গাড়ির তেলের পয়সা পায় কিনা, অমিতাকে জিজ্ঞেস করুন না অমিতার 1 বছর বাকি থাকতে কেন্দ্রীয় কলেজে সরিয়ে দিয়েছিল কিনা, অশোকদাকে জিজ্ঞেস করুন না শেষ ফোনটা কবে গেছে, সুজন চক্রবর্তীকে জিজ্ঞেস করুন না ওনার ছাত্রফ্রন্ট থেকে সরিয়ে এমবিতে দায়িত্ব দেওয়া হয়েছে কিনা, ওনার গুরুত্বপূর্ণ জেলা থেকে সরিয়ে অন্য জেলাতে দায়িত্ব দেওয়া হয়েছে কিনা জিজ্ঞেস করুন। আমি যে প্রশ্নগুলো তুলছি, প্রশ্নগুলো ভুল হতে পারে, যদি ভুল হয় প্রমাণ করুন। সৃজন ভট্টাচার্যের বাংলা বাঁচাও লিস্ট থেকে নাম ছিল কিনা প্রশ্ন করুন না। লাস্ট যেটা হয়েছে, অনেকগুলো বললো, লাস্ট যেটা হয়েছে সৃজন ভট্টাচার্যের নাম বাংলা বাঁচাও যাত্রার লিস্টে, ওই যে লিস্ট ছিল রাজ্য কমিটির সদস্যদের প্রত্যেকের নাম ছিল, কার কোথায় কোন জেলায় কবে থেকে কবে কোন সময় দায়িত্ব ছিল সেগুলো বন্টন করা ছিল। আমি দেখিনি, আমার কাছে একটা ফোন এলো, সেলিমদা ফোন করেছিলেন, তুমি 2 দিনাজপুর থাকবে আর মালদা থাকবে। ফাইন। 1 তারিখ আমার টিকিট কাটা হয়ে, টিকিটটা আজও আমার ফোনে আছে। হঠাৎ আমি আগের দিন রাত্রে রাজ্য কমিটির গ্রুপে দেখছি, যে গ্রুপ থেকে হোয়াটসঅ্যাপ চ্যাট লিক হয়েছে সেই গ্রুপে এখানে আমার নাম 2 দিনাজপুরে নেই, আমার নাম থাকলেও চলে এলো মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, করিমপুর পর্যন্ত বা পলাশী পর্যন্ত, নবদ্বীপ থেকে আমার নাম নেই।
ওই লিস্টে দেখলাম সমস্ত রাজ্য কমিটির সদস্যদের নাম আছে, সৃজন ভট্টাচার্যের নাম নেই। আমি বললাম অত দিল্লিতে আছে, হয়তো নিজেই বলেছে আসতে পারবো না। উমা, দেখলাম সৃজন বাড়িতে বসেছে, ফোন করলাম কোথায়, বললো বাড়িতে। আমি তোর বাংলা বাজার যাত্রার নাম নেই। বললো না নেই, ঠিক আছে ছাড়, বলার দরকার নেই, ছেড়ে দে। খচখচ করছিল, আবার ফোন করলাম, বললো না নেই। বললাম ঠিক আছে। রাজ্য কমিটির মিটিং হলো, রাজ্য কমিটির মিটিংয়ে স্পেসিফিক করে বললাম, নাম না করে যতটুকু বলা যায় বলেছি। উত্তর কি আসছে? আমি ধরো সমালোচনা করলাম যে বাবা তোমার এটা ঠিক নয়, যেহেতু উনি বাবার সন্তানের সমতুল্য টেনেছেন। আমি বাবাকে বললাম বাবা তোমার এটা করা ঠিক হয়নি, বাবা কি বলবে? আচ্ছা ঠিক আছে, তুই যেটা বলছিস আমি শুনলাম, আর তোর এই অ্যাঙ্গেলটা ঠিক নয়, বাবার কাছ থেকে। আমি বাবাকে বললাম বাবা বাংলা ভাষা যাত্রায় সৃজন ভট্টাচার্যের নাম নেই কেন? বাবা উত্তর দিচ্ছে আমি যেন সাংবাদিক, প্রশ্ন করছে। সাংবাদিকরা প্রশ্ন করলে যেরকম সুন্দর করে একটা শব্দের জালে আবদ্ধ করে দেয়, কোড আনকোড। কিছু কিছু নেতা মিডিয়া আর পাবলিকের জনপ্রিয়তার আলখাল্লা নিজের গায়ে দিয়ে চাপিয়ে আছে, নিজের গায়ে চাপিয়ে নিয়েছে। তারা মনে করে বিশাল বড় নেতা, কিন্তু ওই সাংবাদিকদের আলখাল্লা বা ওই জনপ্রিয়তার আলখাল্লার পিছনে যদি দৌড়াতে যাও, সারা জীবনে জিম করে যাবে, এই আলখাল্লার মধ্যে ফিট হবে না। কবে প্রতিকূল সাংবাদিকের সামনে গিয়েছিল? আমি সেদিন রাজ্য কমিটির মিটিং ডে বেরো সৃজনকে ফোন করেছিলাম, সৃজন এটি সিপিআইএম এর লাস্ট মিটিং। এবার বলি এই ঠুনকো কথা যেন না, ডায়মন্ড হারবার থেকে আমার নামে একটা চিঠি আসে আমার এলাকা থেকে, আসতেই পারে কমিউনিস্ট পার্টির গঠন তাই আছে, যারও যে কারোর নামে আসতে পারে, তার মধ্যে দোষের কিছু নেই। চিঠি আসলে সাধারণত কি হয়, যার বিরুদ্ধে অভিযোগ, যে অভিযোগ করেছেন দুজনকে ডাকা হয়, ডেকে জিজ্ঞেস করা এই অভিযোগের সত্যতা কি। সে বলে যে না আমি স্বীকার করছি বা আমি অস্বীকার করছি। যখন অস্বীকার করে ন্যাচারালি একটা কমিশন হয়, তদন্ত কমিটি গঠন করা হয়, তদন্ত করা হয়। আমার বিদ্যা একটা চিঠি এলো রাজ্য কমিটি মিটিংয়ের দিন, প্রথম দিন। সারাদিন মিটিং করলাম, সেলিনার সঙ্গে একসঙ্গে খেলাম, হাত ধুলাম। হাত ধোয়ার সময় এমন একটা কথা বলেছে আমার খারাপ লেগেছে, আমি জোকসে পার্ট বলে আমি মাইন্ড করলাম, সেটা বললামই না, থাক অনেক হয়েছে, আর সেগুলো না বলাই ভালো। সন্ধ্যাবেলা এখন ওখান থেকে বের হয়ে অফিস এসএফআই অফিসে আসছি, এসএফআই থাকবো বলে দেবাঞ্জন প্রণয় ওরা দুজন সেলিমদার সঙ্গে দেখা করতে গেছে সন্ধ্যাবেলা মিটিং শেষে। আমি আসার 20 মিনিট পরে ওরা সেলিমদার সঙ্গে দেখা করেছে। সেলিমদা কথাবার্তা বললো, কি ওদের যে কথা ছিল। তারপর বললো তোদের নেতা কোথায়? কোড আনকোড। বললো কোন নেতা? বললো আরে প্রতিকূল কোথায়? বললো বোধহয় এসএফআই অফিসে শুতে গেছে। ও তোদের নেতাকে বলিস তোদের নেতার নামে চিঠি আছে, কালকে দেখা করতে বলিস। পয়েন্টটা দেবাঞ্জনকে দিয়ে খবর পাঠিয়েছে, প্রণয়কে দিয়ে বলেছে, এখানে দুঃখ না। দুঃখটা হচ্ছে আমি তো ওদের আগে পার্মানেন্ট রাজ্য কমিটির সদস্য। যদি আমার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে আমাকে ডাইরেক্ট বলো না, 20 মিনিট আগে তো আপনার সামনে ছিলাম। আমার ক্যাডার যাদেরকে আমি তৈরি করেছি বা তৈরি করার চেষ্টা করেছি, বা আমার পরে যারা এসছে, তাদের দিয়ে খবর পাঠানোর কি মানে? হতে পারে দেবাঞ্জন প্রণয়ের সামনে এটা বলে দেয় কেয়ারফুল, যদি ওই ফ্রেমে ঢুকতে যাও তাহলে তোমার নেতার নামে চিঠি আছে, সাবধান হয়ে যাও। বা এটি বলার চেষ্টা আসলে তোদের নেতা কেস খাবে, সাবধানে থাক। বা নেতাকে তার ক্যাডারের সামনে হিমলেট করা। তারপরে আমি পরদিন গেছি সেলিমদার কাছে, পরদিন আমি সেলিমদার কাছে গেছি সকালে। বললো তোমার কিন্তু অভিযোগ আছে। বললাম ভাই আমি স্বীকার করি এই অভিযোগ এসছে, এটা আমি এই ঘটনাটা সত্য। বললো কোনো আধিকারিকের সংবর্ধনার সময় গিয়েছে? আমি হ্যাঁ। বললো 4 পাতা চিঠি এসছে, তৃণমূলের সঙ্গে যোগের 4 পাতা চিঠি এসছে। আমি ঠিক আছে অসুবিধা নেই। বললো সাধারণত আমি এই চিঠি জেলাতে ফেরত পাঠাই, কিন্তু তোমার ক্ষেত্রে আমি এটা ফেরত পাঠাচ্ছি না। মানে কি করতে হবে আমার? বললো আমি একটু মিটিংয়ের সমালোচনা করে দেবো, তুমি চুপচাপ বসে যাও, কিছু বলার দরকার নেই। সমালোচনা করা মানে আমি মানে সকল পার্টির ভাষায়, পার্টি চিঠির ভাষায় প্রকাশ্য হচ্ছে না। প্রতিবিরমণ চুপ করে থাকা মানে রাজ্য কমিটির সভাতে বা রাজ্য কমিটির মিটিংয়ে এটা স্বীকার করে নেওয়া যে হ্যাঁ তৃণমূলের সময় রোগ আসে, রাজ্য কমিটির মিটিংয়ে শিগমোহর করবে। আমি বললাম না, আপনি তদন্ত করুন, আমার কোনো সমস্যা আমি ফেস করতে রাজি আছি, কমিটি বানান। বুঝলেন না, আমি তো বলছি একটু বলে দেবো তুই শুনে নিস। না না আমি তদন্ত করুন, আমি ফেস করতে রাজি আছি। বলুন আমি বলছি তুই শুনে নে, মানে আপনি বললেই আমি বলবো। সেদিন ঘটনাচক্রে আমার রাজ্য কমিটি কলিগ ইন্দ্রদা সেদিন বহিষ্কৃত হয়েছিল সেই মিটিংয়ে। আমার প্রসঙ্গটা আর ওঠেনি। আমার প্রশ্ন হচ্ছে যে আমার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে কমিশন করো, তদন্ত কমিটি করো। তুমি রাতারাতি খাপ পঞ্চায়েত বসিয়ে তুমি দাগিয়ে দেওয়ার কি আমি আসামি? তুমি দাগিয়ে দেওয়ার কে? হ্যাঁ আমি ফাঁসি পাওয়ার যোগ্য? ও রাজ্য সম্পাদক বলে তুমি কি? আমি একটা সমালোচনা বলে সঙ্গে সঙ্গে তুমি বলো
এই সবগুলো ঘটনার পরে কাঁদো কাঁদো গলায় যদি সৃজনের সঙ্গে উনি কথা হয় জিজ্ঞেস করতে পারেন বা কোনো সাংবাদিক বন্ধু সৃজনকে প্রশ্ন করতে পারেন, কাঁদো কাঁদো গলায় সৃজনকে বলেছিলাম, সৃজন, সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির আমার শেষ মিটিং আসে, আমি জীবনে কোনদিন পার্টি মিটিং আসবো না। ভুলে চলে গেছিল। শুধু সৃজনকে না, আশেপাশে আরো কয়েকজনকে বলেছিলাম আমি আসবো না। প্রতিকূল আপনার প্রতিটা মতামত জায়েজ, তার একটা ভিত্তি আছে, তা হাওয়ায় গ্যাস বেলুন ফোলানো নয়, এটা সত্য। এর পাশাপাশি আরেকটা সত্য, তার নাম ভালোবাসা, যার উল্টো পিঠ ঘৃণা। আপনি যখন এই কথাগুলো বলছিলেন, আপনি কাঁপছিলেন, সাক্ষী ক্যামেরা, আপনার হাত, আমি আপনাকে ফলো করছিলাম আপনার কথাগুলোর সাথে সাথে, আপনার আঙুল কাঁপছিল। আপনি পরে রেকর্ড দেখতে পারেন। আমরা বলি যে রাগের মাথায় ভুল হয়ে যায়, আমরা বলি রাগের মাথায় হঠকারিতা হলো। রাগ কমলে, মানুষ ঠান্ডা হলে সে বিচার, রাগে মানুষ বিচারবোধ হারিয়ে ফেলে। কারেক্ট। এখন আপনি যা যা বলছেন তার যদি ডকুমেন্ট করি সিরিয়ালি, দেখা যাবে আপনি পিন পয়েন্ট করছেন একজন ব্যক্তি বা একটি বিশেষ গোষ্ঠীকে, যারা ধারাবাহিকভাবে আপনাকে আসলে কোট আনকোট, ধারাবাহিকভাবে কোট আনকোট কোণঠাসা করেছে। আমাদেরকে আপনাদেরকে কোণঠাসা করেছেন। আপনি এই কোণঠাসা হওয়া অনেক মানুষের একজন প্রতিনিধি হয়ে ফোর্স করেছেন। আপনি একটা প্রতিবাদ করেছেন, আপনার বেরিয়ে আসাটা একটা প্রতিবাদ। কিন্তু আপনার বন্ধুরা যারা চোখের জল ফেলছে, যাদের সঙ্গে আপনার বাস্তবিক কথা কাটাকাটি হলেও বা মিডিয়ায় প্রত্যক্ষভাবে আহ, বিরোধাভাস থাকলেও, যে বলছে ও আমার ভাই, কারেক্ট। যে বলছে ওর মতো ছেলে হয় না, ও আমার বন্ধু, তাদের সাথে বিশ্বাসঘাতকতা হলো না তো? না, একবারও হয়নি। বিশ্বাস করো, তাদেরকে বাঁচিয়ে দিয়ে গেলাম। কিভাবে? সিপিএম এখন প্রতিকূল এফেক্ট চলছে। আমি পদত্যাগ করার পর থেকে, আমি তৃণমূল কংগ্রেসে যোগদান করার পর থেকে হাওড়া, উত্তর, দক্ষিণ, 24 পরগনায় কাকদ্বীপ পর্যন্ত সর্বত্র যাদের যাদের সঙ্গে এই ঘটনা করেছিল, কোথাও ব্রাঞ্চে, কোথাও লোকালে, কোথাও ইউনিটে, যাদের কথা বলতে দেওয়া হয়নি, টিল নাও টুডে, তোমার এখানে ঢোকার আগে পর্যন্ত আমার এই যে ফোনটা এসছে, দাদা আমাকে ডেকেছে, কথা বলতে চাইছে, এটি যদি আগে করতো, আগে হতো না। ভগৎ সিং যদি পার্লামেন্টে বোমা না মারতো না, ভগৎ সিংয়ের কথা গোটা ভারতবর্ষ শুনতে পেত না। আমি যখন আসছি, আমি জানি এটা সুসাইডাল মিশন। শাসক যখন বদলি হয়, ধামাকার প্রয়োজন হয় ঘুম ভাঙানোর জন্য। ভগৎ সিং ওই ভ্লাদিমিরের বিখ্যাত কোর্ট পার্লামেন্টে ছুড়ে দিয়েছিল। ভগৎ সিং জানতো ফাঁসি হবে, তারপরেও গিয়েছিল, জানে এটা সুসাইডাল মিশন। বাট ভগৎ সিং ওই কথাটা গোটা ভারতবর্ষ জুড়ে দাবানোর মতো ছড়িয়ে গেছিল। আর প্রতিকূল ভগৎ সিং মানে স্বপ্নেও ভাবতে পারে না ভগৎ সিং এর অনুগামী। কিছু কিছু মিশন মাঝে মাঝে বলে না, একটা সার্ভে ফেলে যাচ্ছিল, একটা দাগ আচ্ছা, মানে ভালোর জন্য যদি দাগ লাগে, সেই দাগটা ভালো। একটা প্রতিকূলের বিদ্রোহে যদি হাজার হাজার প্রতিকূল বেঁচে যায়, সমস্যা নেই। এই যে বলে না, রাগ রাগ কমে গেলে সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে, রাগ কমতে পারে বস, ঘৃণা কোনোদিন কমে না, ঘৃণা বাড়ে। রাগ ভাঙানোর সুযোগ ছিল অনেক দিন, রাগটাকে কতদিন সুযোগ ছিল? অনেক বেশি। স্পেসিফিক দিন, মাস? প্রথমবার আগেই বললাম যে কোনো ঘটনা স্পেসিফিক হয় না। যারা না না, স্পেসিফিক হয়। যারা 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 প্রতিকূল আমরা একটা দিন যারা- মাস বলতে পারি। যারা স্পেসিফিকের অঙ্ক কষে, তাদের হাত কাঁপে না। আমি তোমার আবেগকে, আপনার আবেগকে অত্যন্ত সম্মান করছি প্রতিকূল। হাত কাঁপছে আবেগে, রাগে, দুঃখে, ভালোবাসায়। ঘৃণায় তো হতে পারে। হতে পারে। আগের দিন পর্যন্ত যখন আমি দিলাম রাজ্যতে চিঠি, বিশ্বাস করো, যখন এই ফোন থেকে আমি নিয়ে দিয়েছি, আমি আমার হাত দিলাম, থরথর করে কাঁপছে। ওই গ্রুপ লেপ করবার জন্য হাত থরথর থরথর করে কাঁপছে আমার। করবো করবো করবো, মানে অদ্ভুত অস্বস্তি। লেপ করে গেলাম গ্রুপে দিয়ে, সেলিমদাকে দিয়ে, সম্ভবত 9:58 কি এরকম একটা, কোনো একটা দেখে বলতে হবে, এরকম একটা সময়। যদি টাইম জানতে যাও, টাইমও বলতে পারি। তারপর দিন, ওই দিনই আমি তো পার্টির অভ্যন্তরে লড়তে চেয়েছিলাম, পার্টির অভ্যন্তরে বলতে চেয়েছিলাম। আমার সেই বলা কথাগুলো হোয়াটসঅ্যাপে আমি মানে হোয়াটসঅ্যাপ গ্রুপে দেয়া চিঠি আমার 1 ঘন্টা পরে কুণাল ঘোষ সেটে পোস্ট করছে। 40 মিনিট পর একজন সাংবাদিক আমাকে ফোন করছে, কিরে ভাই, তুই আমার পদত্যাগ পদ দিয়েছিস? কই না তো, কে বললো? বললো, আরে দেখ, কুণাল্লা পাঠিয়েছে আমাদেরকে, বলে আমার চিঠিটা পাঠালো। একজন সাংবাদিক আমাকে হোয়াটসঅ্যাপে
এখনো আছে। আমি তোমার যদি নাম্বার ব্লার করে দিতে পারো, আমি তোমার মেসেজটাও পাঠাতে পারি। আমার চিঠিটা পাঠিয়ে বলছে এটা কি তোমার চিঠি? আমি বললাম কে বললো, কোথায় পেলে? বললো সোর্স। আমি কোথায় পেলে? কোড আনকোড লিখেছে তোমাদের এক রাজ্য কমিটির সদস্য এই চিঠিটা আমাকে পাঠিয়েছে। আর কোনো খবর আছে? আপাতত নেই। আমার দেয়া চিঠি ঘরের মধ্যে আমি পাঠালাম, তুমি সেই চিঠিটাকে বাজারের মধ্যে নিয়ে এলে কেন? পয়েন্ট নাম্বার 1। আমি তো ঘরের মধ্যে বলতে চেয়েছিলাম। পয়েন্ট নাম্বার 2, সেকেন্ড ফেজ, বিমানদার ফোন। তারপরে প্রতিকুল এসো, আমি তোমার সঙ্গে কথা বলতে চাই। আমি আবারও বলছি, বিমানদার যে কোনো কথা, বিমানদা পশ্চিমবঙ্গের মাটিতে এখন যতজন রাজনীতিবিদ বেঁচে আছেন সবার মধ্যে মহিরও সবার কাছে সম্মানের, ডান বাম অতিডান সবার কাছে বিমানদা সম্মানের। আমি বিমানদার ফোনটা ধরে বললাম, বিমানদা আপনার যে কোনো অনুরোধ, যে কোনো কথা আমার কাছে আদেশের সমতুল্য। কিন্তু আমি যার বিরুদ্ধে প্রশ্ন করেছি, যাদেরকে প্রশ্ন করছি, আমি তাদের কাছে জবাব দেবো। বিমানদা বলল, তুমি এসো, তোমার সঙ্গে কথা বলতে চাই। তার মাঝখানে সাংবাদিকরা ফোন, আমার কোর্ট চাইছে। আমি তখনও পর্যন্ত, সেদিন রাত পর্যন্ত যদি আমার সংবাদ মাধ্যমে আমার ভার্সন শুনে রাখো, আমি প্রতিটা ক্ষেত্রে আমি বলে গেছি এটা আমার পার্টির আভ্যন্তরীণ লড়াই। আমি আমার পার্টির মধ্যে এ কথাটা বলবো, আপনাদের সামনে বলবো না। তারপর দিন সকালবেলা 10টা সাড়ে 10টা বাজে সম্ভবত সাংবাদিক ফোন করলো, বিমান বসুর সঙ্গে তোমার কি কথা হয়েছে? মানে বিমান বসুর সঙ্গে তোমার কি কথা হয়েছে? আমি কোনো কথা হয়ে বলে ফোনটা রেখে দিয়েছি। দিয়ে ভাবলাম যে আচ্ছা, চিঠি লিক হলো, বিমানদার সঙ্গে আমার কথা হয়েছে, আমি তো ঘরে বসে আছি, বিমানদার কাছে ফোন থাকে না, ফোন অন্য লোকের কাছে থাকে, 3 জনের মতো কনভারসেশন হয়েছে, তাহলে কথাটা লিক হলো কি করে? আচ্ছা, এদিকে কেউ ইচ্ছে করে করছে না তো? প্রতিকূল যে প্রশ্নগুলো তুলেছে, অনেকগুলো প্রশ্ন তুলে অনেকদিন ধরে আঁচ করা যাচ্ছে, জেলা সম্মেলনের পর থেকে প্রতিকূলকে ডায়মন্ড লোকসভা কেন্দ্রে ঢুকতে দিচ্ছি না, অনেকগুলো বিষয় আঁচ করা যাচ্ছে। তাহলে এই প্রশ্নগুলো যাতে ফেস না করতে হয়, তার আগেই এই খবর রটিয়ে দাও পাড়ায় পাড়ায়। প্রতিকূল অলরেডি চিঠিটা লিক করেছে, প্রতিকূল বিমানদার অফার রিজেক্ট করেছে, বিমানদার মতো লোক প্রতিকূল রহমানকে ডাকছে, 2 দিনের বাচ্চা ছেলে, বিমানদাকে রিফিউজ করছে। তো ফলে বাম কর্মী সমর্থকদের মধ্যে যে আবেগ ছিল, সেই আবেগটা 2 মিনিটে স্ম্যাশ করে দাও। তারপরের দিনও ওয়েট করেছি, 3 দিনের মাথা থেকে আমি বলা শুরু করছি, প্রকাশ্য বলেছি, যার বিরুদ্ধে চিঠি দিয়েছি তিনি বসছেন না কেন, আমাদের চেয়ারকে অ্যাড্রেস করে চিঠি দিয়েছি। চিঠি কি হোয়াটসঅ্যাপে গ্রুপে দেওয়াটা সাংবিধানিক কাঠামো দলে? সাংবিধানিক কাঠামো নয়, এটাও তো কেউ বলতে পারে না। আপনি যখন লেখা আছে পার্টির ডকুমেন্টে যে আমি আমার পদত্যাগ রাজ্য কমিটির প্রথম WhatsApp ছেড়ে দেবো। কথা আর পার্টির ডকুমেন্টে লেখা আছে আপনি আপনার পদত্যাগ হোয়াটসঅ্যাপ গ্রুপে দেবেন। না, অতীতে কি এই পরম্পরা দেখা গেছে? অতীতে হোয়াটসঅ্যাপ গ্রুপে মিটিং হতো না, অতীতে হোয়াটসঅ্যাপ গ্রুপই ছিল না। আপনি প্রযুক্তির সঙ্গে নিজেকে বদলাবেন, আর প্রযুক্তিকে আপনি আপনার ভালো কাজে ব্যবহার করবেন। হোয়াটসঅ্যাপ তৈরি করা হয়েছে সেখানে একটা দ্বিচারি। হোয়াটসঅ্যাপ তৈরি করা হলো কেন? মাস কমিউনিকেশনের জন্য, গ্রুপ কমিউনিকেশনের জন্য। ডেজিগনেশন কাকে দেবো? আপনি বলছেন চেয়ার। ইয়েস I should communicate with the chair, not to the group. ইয়েস, I should not address the group. একদম মানে আমি যখন রাজ্য কমিটির হোয়াটসঅ্যাপ গ্রুপে দিচ্ছি, আমি কি যে ব্যক্তির সবকে আমার জানানোর কথা দলের নীতি নিয়ম অনুযায়ী, পরম্পরা অনুযায়ী, হায়ারার্কি অনুযায়ী, আমি কি আসলে সেই ব্যক্তিকে অ্যাড্রেস করছি? আমি কি আরো গ্রুপ মেম্বারদের সামনে আমার সিদ্ধান্তটাকে এক্সপোজ করে দিচ্ছি না? আমার সহকর্মীদের সামনে যদি আমার যন্ত্রণার কথা বলাটা কি অসাংবিধানিক? কেউ বলুক না আমি হোয়াটসঅ্যাপে যে গ্রুপে চিঠি দিয়েছি এতে একবারে সংবিধান বিরোধী, কেউ বলুক। পদ্ধতি নিয়ে কেউ প্রশ্ন তুলছে না, স্ক্রিনের উপরে কেউ প্রশ্ন তোলেন, পদ্ধতি নিয়ে কেউ প্রশ্ন তুলছে না। আমি সেলিমদাকে ধরে নিলাম তর্কের কাছে, আমি সেলিমদাকে যেন শুধু হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠাই, প্রশ্ন উঠছে। আমি ধরো সেলিমদাকে পাঠালাম, সেলিমদা ডিনাই করে গেলে, এমন কোনো চিঠি আমি পাইনি। তখন আপনার কাছে তো অপশন থাকতো যে আপনি রাজ্য কমিটিতে দিতেন হোয়াটসঅ্যাপ গ্রুপটা, তখন সেটা পার্টির পক্ষে সম্মানের হতো যে আমি সেলিমদাকে বলি। এখন যে ঘটনা ঘটেছে সেটা পার্টির পক্ষে সম্মান। আমার তো প্রশ্ন এই জায়গাটায় যে হোয়াটসঅ্যাপ গ্রুপের খবর বাইরে আনলো কে? আচ্ছা, প্রতিকূল নিয়ে এসছে, তর্কের কাজে ধরে নিলাম, তাই তো? না, এমন দাবি আমি ধরে নিলাম, আমি ধরে নিলাম, তর্কের কাজে ধরে নিলাম প্রতিকূল হোয়াটসঅ্যাপ গ্রুপের খবর চিঠি বাইরে লিক করেছে। কদিন আগে পার্টি অল ইন্ডিয়া পার্টি কংগ্রেস ছিল, সাধারণ সম্পাদক MABB হবেন না মোহাম্মদ সেলিম হবেন, এই নিয়ে ভীষণ বিতর্ক হলো। সংবাদ মাধ্যমে বড় বড় করে হেডিং, CPIM সর্বভারতীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম হবেন না, ওখানে হবেন MABB। মোহাম্মদ সেলিম বলে দিয়েছে আমি রাজ্য ছেড়ে যাব না। ঘটনাচক্রে তার 2 দিন কি 3 দিন পরে বা 5 দিন পরে দেখা গেল যা বলেছে তাই হলো। আচ্ছা, ছেড়ে দিন,
প্রতিদিন সিপিআইএম এর রাজ্য সম্পাদক মণ্ডলীর মিটিংয়ে যা খবর হয় সেটা বাজারি খবরের পত্রিকার ফার্স্ট পেজ নয়, পাঁচের পাতার খবরে কি করে পাওয়া যাচ্ছে? প্রতিক্রিয়া আমাদের পলিট ব্যুরো মেম্বার নয়। আচ্ছা, ওই কথাটা তো পলিট ব্যুরো মেম্বার আর সিপিএম এর পলিট ব্যুরো যারা মেম্বার আছে তাদের জানার কথা, এমএবিবি জানার কথা, সেলিমদার জানার কথা। এটা কি চিরকালীন ঘটনা নয়? তৃণমূলের খবর তো বাইরে আসছে না, সিপিএম এর খবর বাইরে আসছে কি করে? বিপ্লবী পার্টি তো। আগে বিপ্লবী পার্টিতে যারা খোঁচরগুলি করতো এদেরকে খোঁচর বলা হতো, খোঁচরদের বিশ্বাসঘাতক বলা হতো। আর বিশ্বাসঘাতক একমাত্র শাস্তি ছিল মৃত্যু। বিপ্লবী পার্টি আপনি বলবেন, আপনি বামপন্থার চাদর মুড়ে বসে থাকবেন, সিপিআইএম কোথায় বলেছে আমরা বিপ্লবী পার্টি? কোন ডকুমেন্টে? বলেনি? সব ডকুমেন্টে বলেছে। লাস্ট ডকুমেন্টে সিপিএম এর দাবি কি? তারা বলছে এটা কোট আনকোট লেখা আছে যে তারা বলছে বিপ্লবী সত্তা আমার মধ্যে আছে, বিরাজমান বলেছে। আপনি খুঁজে দেখুন না। বলেনি কোথায়, প্রমাণ করুন না। আমি তো বলছি বলেনি কোথায়, প্রমাণ করুন। আমি তো বলছি বলুক কালকে যে প্রদীপ আমার ভুল কথা বলছে, মিথ্যা কথা বলছে, বলুক সিপিএম, আমার কোনো সমস্যা নেই। রেভলিউশনারি পার্টি উইথ মাস লাইন, আচ্ছা, সিপিআইএম বলেছে। সিপিএম প্রমাণ করো আমি ভুল বলেছি। তুমি তো বিপ্লবী পার্টি, নিজে তুমি দাবি করো তুমি বিপ্লবী পার্টি, তোমার দলের অন্দরে প্রতিদিন তোমার খবর লিক হচ্ছে। সোকল খোঁচর, সরি টু সেই শব্দটা ব্যবহার করলাম, সোকল খোঁচর তুমি দলের মধ্যে রেখে দিয়েছো, সোকল বিশ্বাসঘাতক তুমি দলের মধ্যে রেখে দিয়েছো। এতদিন চাকরিতে ব্যবস্থা করলেন না, এতদিন কেন তদন্ত করলেন না? খোঁজা কি খুব সহজ ছিল? আমি তো বলেছিলাম ওপেন চ্যালেঞ্জ করছি, তোমার এখানে ওপেন চ্যালেঞ্জ করছি। আমার সেই ফোনটা আজও আছে, সেই ফোনের হোয়াটসঅ্যাপ চ্যাট এখনো আছে। অন্যান্য রাজ্য কমিটির ফোন নিশ্চয়ই সবার কাছে থাকার কথা। ফোনগুলো নীল, এখান থেকে তো আর হাতে দিইনি যে অন্য কেউ বললো হাত থেকে নিয়ে বেরোয়েছে। যেমন চিঠি দিয়েছি তেমন চিঠিটা পুরো গেছে। তাহলে হোয়াটসঅ্যাপ থেকে কেউ না কেউ ফোন থেকে অন্য জায়গায় ফরওয়ার্ড করেছে। আপনি যতই ডিলিট করুন না কেন, প্রযুক্তির ব্যবহারে রিকভার করা যায়। নিন, সবার ফোন নিন, আমি আপনার মধ্যে দিয়ে সেলিমদাকে ফোন পাঠাচ্ছি। জিজ্ঞেস করুন নেবেন কিনা, জিজ্ঞেস করুন না। ল্যাবে পাঠাবে? ওপেন চ্যালেঞ্জ করছি, দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। নিন, ওপেন চ্যালেঞ্জ, আপনি গ্রহণ করবে? আপনি বলছেন যে আপনার সাথে বিশ্বাসঘাতকতা হয়েছে। আপনি এমন একটা সিস্টেমের মধ্যে ছিলেন যে সিস্টেমে কোট আনকোট আপনার ভাষায় খোঁচর রয়েছে। আপনি সেই সিস্টেমটাকেই একটা বিশ্বাসঘাতক সিস্টেম ভেবে আপনি সেখান থেকে বেরিয়ে এসেছেন। এরপর যখন আপনি মঞ্চে উঠবেন অন্য একটা রাজনৈতিক দলের হয়ে, আপনি শতরূপ, সৃজন, দীপশিতা, মীনাক্ষী এদের নাম করে এদের বিরোধিতা করবেন? আমি তো প্রথম দিনই যেদিন জয়েন করি আমি, সেদিন আমি প্রথম দিনেই বলেছি আমি কোনো ব্যক্তি আক্রমণ করবো না। রাজনৈতিক দলের বিরুদ্ধে রাজনৈতিক দলের লড়াই, সেই লড়াই লড়বো। ব্যক্তি আক্রমণ করতে যাবো কেন? তৃণমূলের এত উন্নয়ন আছে, উন্নয়নের কথা বলবো। তৃণমূলের এত প্রকল্প আছে, প্রকল্পের কথা বলবো। বিজেপির বিরুদ্ধে বলবো। আমি হঠাৎ করে সৃজন, মীনাক্ষী দি, দীপশিতা এদের নাম ধরে ধরে আক্রমণ করবো কেন? আমি ওই জন্য প্রথমেই বলেছি আমি ব্যক্তি আক্রমণে আর যাবো না। আবারও বলছি, ব্যক্তি আক্রমণে যাবো না। প্রত্যেক সারদা, নারদা, চাকরি দুর্নীতি এই বিষয়গুলি সম্পর্কে আপনার এই মুহূর্তে কি অভিমত? আমি সবচেয়ে এই বিষয়গুলো নিয়ে সবচেয়ে বেশি রাস্তায় সোচ্চার আমি হয়েছিলাম। রাইট, ইডি সিবিআই রেড করেছে, আমি সোচ্চার হয়েছিলাম। আচ্ছা, তর্কের খাতে ধর্মীয়গুলো হয়েছে, অস্বীকার করার কোনো জায়গা নেই। অভিষেক ব্যানার্জি কোট আনকোট বলেছে প্রতিটা রাজনৈতিক দলে ভালো লোক আছে, খারাপ লোক আছে। কিছু লোক সামনে আসে, কিছু লোক পেছনে থেকে যায়। আমি সেই খারাপ লোকগুলো খুঁজে বের করার চেষ্টা করছি। পয়েন্ট নাম্বার 1, যে সিপিআইএম ইডি সিবিআই কথা বলে, সেই সিপিআইএম পলিট ব্যুরোর নিশ্চয়ই স্টেটমেন্ট, আপনি তো খুব প্রিপারেশন নিয়ে এসছেন, আপনাদের থাকা উচিত পলিট ব্যুরো স্টেটমেন্ট। যখন কেরালায় বিজয়নের সরকারের বিরুদ্ধে ইডি সিবিআই রেড করে, যখন বিজয়নের জামাইয়ের বিরুদ্ধে ইডি সিবিআই রেড করে, তখন সিপিআইএম পলিট ব্যুরো স্টেটমেন্ট দেয় ইডি সিবিআইকে প্রাতিষ্ঠানিকভাবে ব্যবহার করছে বিজেপি বিরোধীদের কণ্ঠস্বর দমন করার জন্য। আর সেই ইডি সিবিআই যখন অভিষেক ব্যানার্জির বাড়িতে রেড করে, সেই ইডি সিবিআই যখন তৃণমূলকে রেড করে, তখন হয়ে যায় দুর্নীতির আতুরঘর তৃণমূল কংগ্রেস। এই বিষয়ে প্রত্যেকুর আমি আপনার সঙ্গে মোটেই দ্বিমত নই, কারণ আমি এখানে সিপিআইএম এর হয়ে একদমই আমি নিজে দেখেছি কেরালায় গিয়ে, ভিজিনজামে গিয়ে আমি দেখেছি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, যে পোর্টটা আদানি করতে চাইছে ডিপসি পোর্ট ভিজিনজাম এলাকায়, সেই পোর্টটা আসলে সিপিএম এর পুলিশের ব্যারিগেটে, সিপিএম এর পুলিশের উৎসাহে, সিপিএম এর পুলিশের প্রযত্নে সেই পোর্টটা তৈরি হচ্ছে। সেই ভিজিনজামের যে মাছ চাষিরা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের বাম সরকার নয়, লোকাল চার্চ তাদের নামের তালিকা করেছে, তাদের ক্ষতিপূরণের আন্দোলন করছে। ঘুরে এসছেন। হ্যাঁ, অর্থাৎ আপনি জানেন ভালো করে, এগুলো আপনার জানা। লাস্ট কনফারেন্সে আমি কনফারেন্সে আপনি গিয়েছিলেন। তো আদানি গোষ্ঠীর বিরুদ্ধে সারা ভারতবর্ষে যখন, তাহলে ভারতবর্ষে অন্য একটা রাজ্যের জন্য তোমার সিপিএম এর স্ট্যান্ড পয়েন্ট আলাদা, আর একটা রাজ্যে যেখানে তুমি সরকারে ছিলে লড়াই করছো, তার জন্য স্ট্যান্ড পয়েন্ট আলাদা। ভারতবর্ষের মাটিতে
পশ্চিমবঙ্গের জন্য তৃণমূল তোমার মূল শত্রু। ভারতবর্ষের অন্য রাজ্যে কেরালাতে গিয়ে কংগ্রেস তোমার মূল শত্রু। আবার ভারতবর্ষের প্রেক্ষাপটে যখন ইন্ডিয়ার টেবিলে যখন অভিষেক ব্যানার্জির সঙ্গে চা খেতে খেতে আর বিস্কুট খেতে খেতে আলোচনা করবে, তখন তোমার মূল শত্রু হয়ে যাবে বিজেপি। আবার তুমি যখন ওই তামিলনাড়ুতে যাবে, যখন এডিএমকের সঙ্গে জোট ছেড়ে দেবে, যখন স্ট্যালিনের সঙ্গে জোট ছেড়ে দেবে, তখন তোমার মূল শত্রু হয়ে যাবে স্ট্যালিন। ফলে তোমার আছেন শিব ঠাকুরের আপন দেশের নিয়ম কানুন সর্বনেশে, মানে তোমার জন্য বিচারিতায় ভরা দল। তোমার জন্য নিয়ম এক এক রকম। তুমি তোমার দলের মধ্যে প্রশ্ন না করে পথ পেলে সেটা তোমার নীতি নৈতিকতা। আর প্রতিকূল রহমান তোমার দল ছেড়ে অন্য কোনো দলে গেলে নীতি নৈতিকতার কি চরম উদাহরণ, কি অধঃপতন। তুমি তোমার দলের মধ্যে দ্বিচারিতা করবে, তুমি তোমার দলের মধ্যে একজনকে তুলবে, একজনকে নামাবে, একজনকে বলবে কান ধরে ওঠ, কান ধরে বস, একজন যদি সেটা না শুনে, কি নৈতিক অধঃপতন। কমরেড, আপনারই তো শিখিয়েছিলেন। সেলিমদা বারবার একটা কথা বলতেন, কোন উর্দু শায়রি আমি মনে পড়লে বলে দিও, বাংলাতে যার উর্দু তো ভুলে গেছি, বাংলায় যার মিনিং জানে এরকম। আমি সারা জীবন আয়নাতে দাগ ভেবে আয়না মুছে গেছি। জীবনের শেষ লগ্নে এসে, কোথায় মির্জা গালিবের জীবনের শেষ লগ্নে এসে আমি যখন দাঁড়ালাম, দেখলাম দাগ তো নিজের মুখে লেগে আছে। আয়না মুছে কি লাভ হলো? কমরেড, নিজের মুখের দাগ কোনদিন মোছার চেষ্টা করেছেন? নিজেকে প্রশ্ন করুন। আমি কোড আনকোড যে কথাগুলো বলেছি, যদি কোনোটা ভুল হয় আপনি জিজ্ঞেস করুন না। যদি সৎ সাহস তাকে জিজ্ঞেস করুন। এবং আমি জানি, আমি সৃজন সম্পর্কে যে কথা বলেছি, আমি দেবাঞ্জন প্রণয় সম্পর্কে যে কথা বলেছি, আমি সুজনদা সম্পর্কে যে কথা বলেছি, কান্তিদা, অশোকদা, এদিকে তোমার আমাদের অমিয়দা, ব্যারাকপুরে তরিদ্দা, অসংখ্য নাম এরকম আছে। আমাদের আগের রাজ্য সম্পাদক ছিল দেবজ্যোতি দাস। কোথায়? অসম্ভব ভালো সংগঠন, অসম্ভব ঠান্ডা মাথার ছেলে কোথায় আজকে? আমি যাদের যাদের নিয়ে প্রশ্ন করেছি, বলবে প্রশ্নগুলো হয়তো অফ ক্যামেরা বলবে প্রশ্নগুলো ঠিক, বাট তৃণমূলে না গেলেই পারত। আরে ভাই, তোর কমিটি তোর মুবারক, তুই মুখ বন্ধ করে কমিটিতে তুই তোর মতো করে থাক। তোর কাছে মনে হচ্ছে ভাই এটা গণতন্ত্র, আমার কাছে মনে হচ্ছে এটা গণতন্ত্র নয়। তোর কাছে যখন আমি আমার কথা ফিলিংসের কথা বলছি, তোর কাছে মনে হচ্ছে ওই তোতা পড়ানোর মতো বুলি শেখানো হয়েছে আইপ্যাড। আর সেলিমদা যখন তোকে বুলি শেখাচ্ছে, ওটা শেখানো হচ্ছে না, সেলিম প্যাক হবে না। প্রতিকূল বলে বলে কি নৈতিক অধঃপতন, চরম নৈতিক অধঃপতন। তুমি হোল টাইমার, আমি হোল টাইমার। তুমি যে টাকা পাবে, তুমি তোমার ওই টাকা পাওয়ার পরেও তুমি তোমার মেয়েকে কারমাইকেলে পড়াবে, তুমি তোমার মেয়েকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াবে। আর প্রতিকূল রহমানের মেয়ে যখন প্রাইমারি স্কুলে পড়বে, যখন প্রশ্ন করবে কেন ভাই, প্রশ্ন করা যাবে না। আমার তো অন্য নেতা নিশ্চয়ই দেয়, সাপোর্ট দেয়। তুমি হোল টাইমার, তুমি পকেট থেকে গোল্ড প্লেট কিং সাইজ সিগারেট প্যাকেট ঠোঁটে কোনো একটা মিষ্টি হাতি দিতে চেয়ার কোট বলে যাবে। আমি ভাই বাংলা মিডিয়ামে পড়েছি, ইংরেজি বলতে পারি না, খুব কষ্ট করে বোঝার চেষ্টা করি। তুমি আদর্শবান, তোমার মতো সাচ্চা কমিউনিস্ট, হয়তো লিউসার্জি হয়তো তোমাকে দেখেই সাচ্চা কমিউনিস্ট লিখেছিল, তুমি সাচ্চা কমিউনিস্ট। প্রতিকূল রহমান এথিক্সের কিছু জানে না, পড়েনি, থিওরিটিক্যালি কোনো বোধ নেই, ফলে কমিউনিস্ট পার্টি ছেড়ে দিয়েছে। আরে ভাই, তোমরা করতে পারো। আমি যতটুকু করেছি ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেছি। আমি বলছি না আমি মহান কিছু, আমার চেয়ে অসম্ভব ভালো কমরেড এখনো পার্টির মধ্যে আছে, যারা নিজের জীবন দিয়ে, নিজের দর্শন দিয়ে প্রতিদিন ইমপ্লিমেন্ট করার চেষ্টা করে। তাদের কথা কোনোদিন ভেবেছো? সার্বজনীন শুভদীপ খামরুই বলে একটা ছেলে আছে, আমি কোটাঙ্কর নাম বলে দিচ্ছি, এ আমার সঙ্গে যোগাযোগ নেই। সিপিএম নেতারা আবার গিয়ে ফোন করবে। জোনাল কমিটির সদস্য ছিল, সম্ভবত তিলক টুডু। এসে বাইরে শহীদ, মাওবাদীদের এদের খুন হয়েছিল। যেদিন শহীদ হয় সেদিন শুভদীপ খামরুই ওর সঙ্গে ছিল। আমার অসম্ভব কাছের ছেলে ছিল। আমি যখন যাই গড়বেতাতে যখন ট্রেনটা যাই, আমি ফোন করি, ভাই কোথায়, খুব খিদে পেয়েছে, জল নিয়ে আসবি? ও দৌড়ে স্টেশনের কাছেই বাড়ি, দৌড়ে এসে জল নয় মোমো দিয়ে যেত আমার। সে ছেলেটা জোনাল কমিটি মেম্বার ছিল, কম বয়সে, একদম কম বয়সে। এখন তো বলতে বাধা নেই। মাওবাদীদের বিরুদ্ধে আর্মস স্কোয়াডের সদস্য ছিলেন শুভজিৎ খামরুই। যেদিন তিলক টুডু আরও মেম্বারশিপ করে ফিরছে, যখন মাওবাদীরা তাড়া করেছে, জঙ্গলের মধ্যে এসে দুজনে আলোচনা করলে একসঙ্গে গেলে দুজনের মধ্যে কেউ একজন মরবো, দুজনেই মরবো। তাতে ডিসাইড করেছ দুটো রাস্তা দিয়ে যাই, এই জঙ্গলটা ক্রস করবো, পেছনে একটা খড়ের গাদা আছে, ওখান থেকে গ্রামের ভিতরে ঢোকার রাস্তাটা ওইটি দিয়ে ঢুকে যাবো। দুটো জঙ্গলে দুদিকে চলে গেল। শুভদীপ ওই খড়ের গাদার সামনে গিয়ে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ দাঁড়িয়ে হঠাৎ দেখছি গুলির শব্দ, পরপর 2-3টে গুলির শব্দ। আরো কিছুক্ষণ অপেক্ষা করলো, কেউ আসছে না, বুঝে গেছে শেষ, খেলা শেষ। গ্রামের মধ্যে ঢুকে গেছে, গ্রামের লোকজনদের ডেকেছে, কিছুক্ষণ পরে খুঁজতে দেখেছে একটা ঢোলের সামনে তিলক টুডুর শরীরটা শুয়ে আছে।
সেই শুভজিৎ দুলাল কমিটির সদস্য হলো, পরে এরিয়া কমিটি ভেঙে হলো, সেই শুভদীপ খামরুই এরিয়া কমিটির সদস্য হলো। একটা মেরুদণ্ডে একটা সমস্যা হয়েছিল, পন্ডিচেরিতে অপারেশনে গেছিল, ভীষণ গরিব পরিবারের ছেলে, পারিবারিক ভীষণ কষ্টের মধ্যে আছে, পুরো জীবনটা পার্টির জন্য ওই সময় সঁপে দিয়েছে, ভালো করে পড়াশোনাও করতে পারেনি, এখন চাকরির পরীক্ষা দিচ্ছে, না বলে গেছে। আরে ভাই বলে যাবে কেন? তুমি এরিয়া সেক্রেটারি, তুমি জোনাল সম্পাদক, তুমি পার্টির নেতা, তুমি খোঁজ দিয়েছো ওর কি অবস্থা আছে? যখন পন্ডিচেরিতে গেছে ও জানে না, ওর নাম এরিয়া কমিটি থেকে বাদ দিয়ে দেওয়া হলো। আরে ভাই তুমি তিলক টুডুর কথা বলো, শহীদের কথা বলো, তুমি সুদীপ্ত গুপ্তের শহীদের কথা বলো, আর জীবন্ত শহীদের লাশ হয়ে শুভদীপ খামরুইদের মতো অসংখ্য কমিটিরা পড়ে আছে, যাদের খোঁজ খবর তোমরা নাও না, শুধু লাশেদের রক্ত নিয়ে রাজনীতি করছো। আমি যদি ঘুরিয়ে বলি, আর জীবন্ত লাশগুলোর খোঁজ নিয়েছো? হয়তো আজকের বলার পর শুভদীপ খামরুইয়ের বাড়িতে নিশ্চয়ই সিপিএম নেতারা যাবে, প্লিজ গিয়ে দেখবেন ছেলেটা ভীষণ কষ্টে আছে। কোনদিন জিজ্ঞেস করেছেন ভাই বাড়িতে খাওয়া হয়েছে কিনা? ও সময় কোথায়? কলকাতা অল ইন্ডিয়া থেকে রাত্রেবেলা পার্কস্ট্রিটের লাল দিন উজ্জ্বল হলো, দেখতে হেভি লাগে। ভালো, তোমাদের জন্য তোমাদের কমিটি মুবারক, তোমাদের জন্য তোমাদের পার্টি মুবারক, তোমাদের জন্য তোমাদের আদর্শ মুবারক। আমি না হয় বেইমান হলাম, চিনিশোধ করলাম। দেখুন, সিপিএম এর এই আপনার কথাগুলো সব ডকুমেন্ট করছি আমি মগজে। সিপিএম এর রাজনৈতিক ভবিষ্যৎ কি? প্রতিকূলদের মতো কমিটেড একদম মানুষরা অযত্ন, অবহেলায়, অনাদরে মুখ ঘুরিয়ে ফেলেছে। সিপিএম এর রাজনৈতিক রাজনৈতিক ভবিষ্যৎ কি? হচ্ছে প্রতিকূলের মতো শ্রেণীশত্রুদের, অসংখ্য শ্রেণীশত্রু আছে তাদের পার্টি থেকে বের করে দেয়া। আর লিউ সাত্বিক, ওই সাচ্চা কমিউনিস্ট, হাউ টু বি এ গুড কমিউনিস্ট, এই বই যাদের দেখে লেখা হয়েছিল তারাই পার্টির অন্দরে থাকবে। মনোজিৎ মডেল বলে তৃণমূলকে আক্রমণ করে, আর হাজার হাজার মনোজিতের চিঠি, হাজার হাজার মনোজিতের গোপন চ্যাট, হাজার হাজার মনোজিতের নগ্ন ভিডিও যখন প্রকাশ্য সমাজে আসে, কোনো পুলিশ কেস হয় না, জাস্ট খাপ পঞ্চায়েত বসিয়ে, কোনো শুনানি নেই, কোনো তারিখ নেই, খাপ পঞ্চায়েত বসিয়ে আস্তে আস্তে সুকৌশলে কমিটি থেকে তোকে সরিয়ে দিলাম। জনসমাজে প্রভাব পড়ে না। মনোজিতের জন্য রাস্তায় নেমে আন্দোলন করবে, নগ্ন ভিডিও নিয়ে কোনো আন্দোলন নেই। কি দ্বিচারিতা! প্রশ্ন করলে সিংহী শত্রু। আমার একটা কথা অন্যভাবে বলার ইচ্ছে একদম তৈরি হচ্ছে, শিওর। আপনি মূলত মিশতেন, বন্ধুবৃত্ত যদি বলি, সৃজন আপনার বন্ধু, শতরূপ আপনার দাদা, বন্ধু, এদের কথা বলি। কারেক্ট। হ্যাঁ, মীনাক্ষী আমার দিদি। মীনাক্ষী আপনার দিদি। বহুদিন অফিসে খাইনি, মীনাক্ষী ভাত রান্না করে খাই, এই খেয়ে খেয়ে যা। প্রতিকূল সৃজন যে পরিবার থেকে বিলং করে, সেই পরিবারের আর্থিক কাঠামো শক্ত। শতরূপ যে পরিবার থেকে বিলং করে, তার আর্থিক কাঠামো শক্ত। আমার একদম স্পেসিফিক আমি একটা অঙ্ক জানতে চাই, আমি কি ঠিক জানি যে যারা ফুল টাইমার পার্টি, তারা 7,500 টাকা হাতে পান? আমি কি না বলছি? কত টাকা পান? সবটা ঠিক। কত টাকা হোল টাইমারের ওয়েজ জেলা ভিত্তিক ভাগ, একটা অ্যাভারেজ বলুন, কত টাকা পান তাহলে? আপনি ভাবতেও পারবেন না। বলুন বলুন। এটা বলা ঠিক নয়। যে বলা মানে হোল টাইমারদের আপনি টাকা দিয়ে জাজ করতে চাই না, আমি জাজ করতে চাইছি না, আপনি অঙ্কটা বললেই বুঝবেন যে জাজ করছি না। বলুন। কোথাও 3,500 টাকা, কোথাও 1,500 টাকা, কোথাও 2,000 টাকা, কোথাও 4,000 টাকা, কোথাও 6,000 টাকা, কোথাও 7,500 টাকা, কোথাও 14,000 টাকা। এখন আমার প্রশ্ন হচ্ছে প্রতিকূল, আমি এভাবে ভাবছি, আমি যখন আপনার এই ইন্টারভিউ প্রস্তুতি নিচ্ছি, আমি নানা দিক থেকে তথ্য নিয়ে যেমন ভাবছি, তেমনি দার্শনিক জায়গা থেকেও ভাবছি। ভাবনাটা এইরকম যে আমরা গিগ লেবার নিয়ে আন্দোলনের কথা বলি, গিগ লেবারদের জন্য কেন কিছু ভাবছে না কংগ্রেস? এই প্রশ্নটা লোকসভা ভোটের আগে রাহুল গান্ধীকে, কানাইয়া কুমারকে আমি করেছিলাম মালদায়। তারপর কংগ্রেস গিগ লেবার পলিসিগুলো তৈরি করে, সেই পলিসির ইমপ্লিমেন্ট আমরা দেখেছি। আমার প্রশ্ন হচ্ছে, যে গিগ লেবারদের নিয়ে আমাদের মাথা ব্যথা, তারা 1,000 টাকা কোনো রকমে সারাদিন যান কবুল করে কেটে জোগাড় করে নেন। স্বেচ্ছাচারীর মতো ক্রয় করা, যা খুশি ক্রয় করা, এটাকে ভোগবাদ বলে। আমি ব্লাইন্ডলি কনজিউমার হয়ে যাচ্ছি, আমি বুঝতেও পারছি না আমার চাহিদার বাইরে গিয়ে কিনছি। কিন্তু শিশুর জন্য চকোলেট কেনার স্বাধীনতা, শিশুকে একটা সাধারণ স্কুলে পড়ানোর স্বাধীনতা, বাড়িতে মায়ের জন্য বা স্ত্রীর জন্য একটা একটা সাধ্যমতো উপহার নিয়ে যাওয়ার ক্ষমতা, সক্ষমতা, এইটা কি এক্সপেক্ট করা খুব 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 ভোগবাদ? আমি বলতে চাইছি যে একজন মানুষ ঠিক কতদিন স্যাক্রিফাইস করলে তার আদর্শগত স্খলন হবে না? বুঝেছি, তোমার কথা জাস্টিফাইড। ঠিক। এই পথটা আসলে কি কোথাও গিয়ে আরো স্পেসিফিক, আমি এভাবে বলতে চাই না, কিন্তু শতরূপ সৃজনদের যে সিকিউরিটি আছে,
যাদের এই আর্থিক সিকিউরিটিটা নেই তারা হয় লড়বে না হলে বিশ্বাসগত। পাপ পিছিলাতে পারে, তারা 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 পাপ পিছিলাতে পারে না, তারা কি করে বাঁচবে? না, পয়েন্টটা ওঠে না দাদা, পয়েন্টটা অন্য জায়গায়। পয়েন্টটা হচ্ছে যে বা যারা আমরা যখন হোল টাইমের হতে এসেছি, এখন ফেসবুকে মরা কান্না নিয়ে সরাও শুরু হয়েছে, প্রতিকূল মানে আর্থিক কন্ডিশন খারাপ, সংসার চলতো না, মুড়ি খেত না, বাবার কন্ট্রাক্টারই ছিল, ভাইয়ের কন্ট্রাক্টারই ছিল, ব্যবসাটা বন্ধ হয়ে যায়। বাবার বিল্ডার্সের দোকান ছিল, বিল্ডার্সের দোকানে ব্যবসাটা হঠাৎ করে থমকে যায়। প্রতিকূল রহমান ল পাস করে, যখন বলেছিল হোল টাইমার হও, আমি বললাম যে আগে ল কমপ্লিট করি তারপরে হোল টাইমার হও। অপশন ছিল ল কমপ্লিট করে গিয়ে প্রফেশনে যাও। প্রতিদিন খুব খারাপ লজার হলেও কোর্টে গেলে এখন 2,000 টাকা ইনকাম করার কোনো ব্যাপার না একজন লজারের পক্ষে। মাস গেলে 50,000 টাকা আরামসে কামাতে পারে। পয়েন্টটা ওঠে না, পয়েন্টটা আপনি কত টাকা পেলেন সেটি বিষয় না, পয়েন্টটা আপনি হোল টাইমার, আপনি পার্টির প্রতি কতটা ডেডিকেশন আপনার আছে। কিন্তু এটা যে কটা হোল টাইমের লোকের পক্ষে হচ্ছে করা সম্ভব? একদমই, যারা এই সময়কালে যারা হোল টাইমার হয়েছে, এবার মুশকিল হচ্ছে তুমি 34 বছরের খাঁচাতে ওদেরকে বেঁধেছো। তুমি হোল টাইমার, তোমার স্ত্রী নয়, তোমার বাড়ির লোক বা তোমার জয়েন্ট ফ্যামিলি কেউ না কেউ চাকরি করে, যোগ্যতায় পেয়েছে চাকরি, অবশ্যই যোগ্যতায় পেয়েছে। হোল টাইমারের স্ত্রীদের যোগ্যতা ভীষণ ভালো, সেই যোগ্যতায় চাকরি পেয়েছে, তাদের সংসার চলে গেছে। কিন্তু সরকার চলে যাওয়ার পরে তো হোল টাইমার যাদেরকে হচ্ছে, কম বয়সী যাদের হতে হয়েছে, এর তো স্ত্রী নেই বা স্ত্রী থাকলে চাকরি নেই, রাইট। বাবা নেই, আমি বাবা এই থাকলে দিকটা চাকরি নেই। তারপরেও দাঁড়িয়ে সেই ছেলেটা হোল টাইমার হচ্ছে, সে জানে যে ইনি হোল টাইমার হলে আমার এই এই আমার কাছে যখন অনেকে বহু ক্যাডার আছে যারা জিজ্ঞেস করছে দাদা আমি হোল টাইমার হতে চাই, আমি পই করে বলছি ভাই হোল টাইমার হওয়া এত সহজ না, নিজের সিদ্ধান্ত নিজে নে, এটা খুব কঠিন কাজ, তুই হলি জীবনে ছাড়তে পারবি না, হোল টাইমার হওয়া এত সহজ না। জীবনে যদি ছাড়িস তাহলে পার্টির সঙ্গে গাদ্দারি হবে, তাহলে হওয়ার আগে 10 বার ভাব। 2 টাকার বিড়ি কিনতে গেলে তোকে ভাবতে হবে, ঠিক। 10 টাকা গাড়ি ভাড়া দিয়ে যেতে গেলেও ভাবতে হবে যে এই টাকা যদি 2 দিন পরে আমি অফিস থেকে তুলি তাহলে আমি নেক্সট দিনে মুড়ি খাবো কি করে, তো ভাবতে হবে, ভাব, এবার সিদ্ধান্ত নি। পয়েন্টটা আমার কাছে ওই 2,000 টাকা যে হোল টাইমার আছে না, তার কাছে 2,000 টাকা হোক, 10,000 টাকা হোক বা 5,000 টাকা বা 7,000 টাকা হোক না, একটা ন্যূনতম ক্রয় ক্ষমতা যে কোনো মানুষের কেন থাকবে না? যে একজন যিনি অত্যন্ত দরিদ্র, যিনি অত্যন্ত গরিব মানুষ, তিনিও তো ওই রকম টাকা দিয়ে সংসার চালায়। তুমি তো কমিউনিস্ট ডিক্লাস হওয়ার কথা বলো, সকল ডিক্লাস হওয়ার কথা বলো, তো তাহলে যদি সমাজের একদম গরিব মানুষ যদি 5,000 টাকা নিজের মাসের সংসার চালাতে পারে, তুমি কেন পারবে না? কমিউনিস্ট পার্টির সদস্য এই প্রশ্ন যদি আমার সামনে আসে, আমাকে এগ্রি করতে হবে। পয়েন্টটা ওখানে নয় দাদা, পয়েন্টটা অন্য জায়গাটায়। ভাই ডিক্লাসটি শুধু আমি একা হব? রাইট। তুমি ডিক্লাস হবে না? আমি যদি বলি সকলেরই তো ন্যূনতম ক্রয়ের ক্ষমতা থাকা উচিত, সেটা তো ভোগবাদ নয়। ন্যূনতম ক্রয়ের ক্ষমতা হচ্ছে কলকাতার আলাদা, গ্রামের আলাদা, সেটা আলাদা প্রশ্ন। হতে পারে, হতে কিন্তু পারে। তুমি তোমার জীবন দর্শনকে অন্যভাবে অতিবাহিত করবে সো কল্ড নীতি আদর্শের কথা বলে, আর তুমি আবার ওই যে গ্রামের ছেলেটা যে হয়তো ভালো ইংরেজি কোড জানে না, যে হয়তো গ্রাম থেকে মাইকের সামনে এসে দারুণ দুটো কবিতার লাইন দিয়ে কাফা 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 গলায় সুন্দর ভাষণ দিতে পারে না, যার মুখ দিয়ে হয়তো দুটো গালাগালা বেরিয়ে যায়, সো কল তোমাদের ভাষায়, বাবুদের ভাষায় ছোট লোকের বাচ্চা, তারা যখন কমিউনিস্ট পার্টি করতে আসে তাদের দিকে একটু আর চোখে তাকানো হয়, তারা কবিতা ভালো করে উচ্চারণ করতে পারে না, মার্ক্সের কোড জানে না, কমিউনিস্ট পার্টি করতে এসেছি, সামনে বলে না কেউ। কমিটি যখন নির্বাচন হয়, ও তো হোল টাইমার, ও তো কিছু করার নেই রে, ও চকচকে নয়। এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বারুইপুরে কর্পদা, আরো অনেকে, যে আমি একটা নাম বললাম, কর্পদা ফুল টাইমার, ভীষণ কষ্ট করে সংসার চালায়, যে টাকা পায় নিজের মেয়েকে সরকারি স্কুলে পড়াতেও পাচ্ছে না, টিউশনি টাকা জোগাড় করতে পারছে না, জেলা কমিটি মেম্বার হবে না। জেলা কমিটি মেম্বার হবে কে? একজন অধ্যাপক ছিলেন। জেলা কমিটি মেম্বার হবে কে? জনপ্রিয় উকিল। একজন হোল টাইমার হবে কে? সো কল ফালের কাছের লোক, তারা হবে জেলা কমিটি মেম্বার। আর হোল টাইমার মেম্বার, ওর মধ্যে বলার ক্ষমতা নেই, স্পিকিং পাওয়ার নেই, স্পিকিং পাওয়ার নেই, বলার ক্ষমতা নেই, হোল টাইমার করেছিলিস কেন? ওর মধ্যেই ধক আছে যে আমি জীবন যৌবন বিসর্জন নিয়ে পার্টির প্রতি কমিটেড থাকবো। এবার যে প্রতিকূল রহমানের কথাগুলো, যে কথাগুলো বলেছে, হয়তো পথ তোমরা ভুল বলতে পারো, তোমরা মানে সকল, তোমাকে বলছি না, জনগণকে বলছি না, সিপিএম তোমরা ভুল বলতে পারো। প্রতিকূল রহমানের তোলা প্রতিটা প্রশ্ন কর্ণের বানের মতো বুকে গেছে বিধে, আটকাতে পারবে তো? জেলায় জেলায় একটা প্রতিকূল রহমান হয়তো আজকে তৃণমূলে চলে এসছে, অসংখ্য প্রতিকূল রহমানরা কিন্তু ন্যাংট করছে বান সেক্রেটারিকে, এরিয়া সেক্রেটারিকে। উত্তর দিতে পারবেন তো? আমি আগের দিনও বলেছি, ওই যে বাচ্চা ছেলেটা না, উলঙ্গরা যাতে ছিল, ওই ঘুমন্ত শিশু,
ভেবেছে শিশু একদম ঘুমিয়ে পড়েছে, ঘুমের ওষুধ খেয়েই ঘুমাচ্ছে, ও বেটা আর জাগবে না, কুম্ভকর্ণের মধ্যে 6 বছর ঘুমিয়ে থাকবে। আমি ঘুমন্ত শিশু হওয়ার চেষ্টা করেছিলাম, আমার সেই ধৈর্য নেই, সেই ধগও আমার মধ্যে নেই, সেই পেশেন্স আমার মধ্যে নেই। আমি রাজপ্রাসাদের বাইরে এসে বলছি, রাজা থাম। রাজা কলার খসা দেবে, হট, কলার খসা দিয়ে গিয়ে চলে গেছে রাজা। আজ না হোক কাল, কাল না হোক পরশু ঘুমন্ত শিশু কিন্তু জেগেছে। ও কিন্তু ভরা দরবারে সবার সামনে প্রশ্ন করে, রাজা তোর কাপড় কোথায়? রাজা প্রস্তুত তো? ঘুমন্ত শিশু কিন্তু প্রস্তুত হয়ে গেছে, প্রস্তুত থাকবে। আপনি তো আইনের ছাত্র, আপনার বিরুদ্ধে 9টা মামলা আছে, তার মধ্যে একটি মামলা আছে চুরির। এই মামলাগুলি কি হবে? আপনি এতদিন এই মামলার আইনের ছাত্র হয়ে লড়েন। আমার বিরুদ্ধে 80-84 খানা মামলা ছিল। নট আ স্পেসিফিক নামে এক আমরা এগুলো আমি তোমার এফিডেভিট যেগুলো দিয়েছি, আমি এফিডেভিট থেকেই বলছি। অনেকগুলো মামলা খারিজ হয়ে গেছে। মামলাগুলি অ্যাটেম্প টু মার্ডারও ছিল, আইপিসি 379 ছিল, 506 ছিল। একদম অনেকগুলো মামলা ছিল, অনেকগুলো মামলা ছিল, অনেকগুলো মামলা কোর্টে চলতে চলতে খারিজ হয়ে গেছে। বলে রাজনীতি করবেন আপনি, মামলা খাবেন না, আপনার বিরুদ্ধে মামলা হবে না, সেটা বিষয় না। কিন্তু মামলা হবে না আপনি অপরাধী, সেটাও ঠিক না। মামলা হয়েছে, মামলা মামলার মতো হয়েছে, মামলা মামলার মতো চলবে, আর মামলা মামলার নিয়মে খারিজ হয়ে যাবে। আমি ফেস করতে রাজি আছি। আমি যদি কোনো অন্যায় করি, একদিন কথা বলে না, মানুষ যদি কেউ অন্যায় করে, মানুষের চোখের দিকে তাকিয়ে থাকো, বুঝতে পারো চোখ কাঁপবে, গলা কাঁপবে, তোমাকে ফেস করতে পারবে না। আমি সবাইকে ফেস করতে রাজি আছি। তার মানে এটা শুনে ভাববেন না যে আমি ভাই আত্মপক্ষ সমর্থন করছি, আমি ডিফেন্স করছি। আরে ভাই ডিফেন্স কেন করবো? তৃণমূলে চলে এসেছি, ডিফেন্স করার কি যায় আছে? সিপিএমে ছেড়েছি, তৃণমূলে এসেছে, বুক ফুলিয়ে এসেছে, ডিফেন্সের কোনো কেস নেই। আমি আবারও বলছি, আমার ডিফেন্সের কোনো ইচ্ছা নেই, সদিচ্ছাও নেই। বাট যে প্রশ্নগুলো করে গেছি, এই প্রশ্নগুলো কিন্তু এখন শুরু হয়েছে সিপিএমের অন্দরে। জেলায় জেলায় নেতারা আবার যাচ্ছে, কলিং বেল টিপছে, ভাই কি প্রশ্ন তুলেছিলিস যে, আয় বস। বলছেন আপনি নীলকণ্ঠের মতো নিজে বিষটা ধারণ করে। আমি তো নীলকণ্ঠ হতে চেয়েছি, আমি তো মহাদেবের মতো হলহল বিষ পান করতে চেয়েছি। আমি চাইনি কোনো বাসুকি নাগ আমার গলা জড়িয়ে থাক, আমি একবারও চাইনি। আমি শুধু চেয়েছিলাম সমস্ত দেবতারা যেমন ওই নীলকণ্ঠ পান করার পরে নীলকণ্ঠ নামটা দিয়েছিল, আর সমস্তরা বলেছিল দেবাদিদেব মহাদেব, আমি ওইটুকু উপাধি আমি চাইনি। জাস্ট বলো ঠিক আছে, তুমি নীলকণ্ঠ পান করেছো, তোমার গায়ে হাত বুলিয়ে তোমার বিষের যন্ত্রণা আমি লাঘব করছি। আমি তো এটাই চেয়েছিলাম। 2টো রাজ্য কমিটির সদস্য, 4টে রাজ্য কমিটির সদস্য, 5টা রাজ্য কমিটির সদস্য যে আমার সঙ্গে বলবে হ্যাঁ প্রদীপ রমন ঠিক বলছে। 2টো সম্পাদক মণ্ডলীর সদস্য যে সম্পাদক মণ্ডলীর মিটিংয়ে বলবে যে আপনি ঠিক করছেন না, এরকম আপনি হুমায়ুনের সঙ্গে বৈঠক করে ঠিক করেননি, আপনি সিপিএম এর রাজ্য অফিসে ওয়েলফেয়ার পার্টির সঙ্গে কাকাবাবুর পায়ের তলায় ছবি তুলে ঠিক করেননি। সিপিএম রাজ্য সম্পাদকের মিটিংয়ে কোনো রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য এই প্রশ্ন করবে যে এসডিপিআর সভা থেকে আপনি ঠিক করেননি? কেউ প্রশ্ন করবে না। এই যে বলছেন অনেকে প্রশ্ন করছে, সেলিম সাহেব তো চলে যাবে, তখন যদি ব্যক্তির আক্রমণ, ব্যক্তির বিরুদ্ধে লড়াই হয়, ব্যক্তি তো চলে যাবে, অন্য কেউ 2 বছর পরে আসবে, 6 বছর পরে আসবে, আর ওয়েট করতে পারলে না। আরে ভাই সাহেব যাবে, মেম সাহেব আসবে, কালো সাহেব আসবে, লাল সাহেব আসবে, সাহেবের চরিত্রটি বদল হবে? চরিত্র তো এখন বদল হবে না। আমি এখনো 4টে সাহেব দেখতে পাচ্ছি, আপনি ট্যাক্সি ড্রাইভিং হবে। আপনি বলছেন একটা মার্কসিস্ট পার্টির ভেতরে একটা বুর্জোয়া প্রলেতারিয়েত ক্ষমতার সম্পর্ক রয়েছে, একটা মার্কসিস্ট পার্টির অন্দর। যারা আপনি বলছেন আপনার বিরুদ্ধে কিন্তু শ্রীন চক্র দেয়াল লেখা হয়ে যাবে। আমি বলছি না, আপনি বলছেন। হ্যাঁ ঠিক, আমি আপনার কথাটাকে তত্ত্বায়ন করছি। আচ্ছা আপনি যেভাবে বলছেন আমি তো কম বুঝি। তাতে তো এটাই দাঁড়ায়, আপনি যা বলছেন সে কথা তো তাই দাঁড়ায় যে একটা মার্কসিস্ট পার্টির ভেতরে শ্রেণী তৈরি হয়েছে। এক শ্রেণীর হাতে ক্ষমতা, এক শ্রেণীর হাতে পুঁজি, এক শ্রেণীর হাতে সমস্ত কিছু, চেয়ার দখল, আরেক শ্রেণী অপর প্রান্ত। বাংলা মাথার যাত্রা হবে, প্রতিকুর রহমানও যাবে, আরো অনেকে যাবে, সবাই কমরেডদের সঙ্গে শুতে যাবে, কিন্তু বিশেষ বিশেষ কেউ কেউ এসি ঘরে ঘুমাতে যাবেন, কারণ তাদের কষ্ট একটু বেশি হয়েছে। সিপিএমে কিন্তু দলাদলি। প্রতিকুর রহমান আমি আমাকে দিয়ে বলছি, আমি কারো ভাই তোদের বিপদে ফেলবো না, সরি তোদের বিপদে ফেলবো না, দেখ আমি আমার কথাই বলছি, আমি জানি তোদের কথা বলে তোদের খুবই চাপ আছে, আমি আমার কথাই বলছি। প্রতিকুর রহমান এসেবার সভাপতি হবে, সভাপতি ছাড়বে, ছাড়ার পরে প্রতিকুর রহমান সেলিমদাকে গিয়ে বলে, সেলিমদা আমি যুব করতে চাই। ও যুব কেন যুব করবি? কিন্তু খেতমজুরি করার কথা, তোর তো গ্রামে বাড়ি, হ্যাঁ খেতমজুরি করবো, কিন্তু এজ ডিফারেন্স হচ্ছে তো, যুবতে আমার সমস্ত ক্যাডার, আমার সমস্ত বন্ধু তারা যুব করছে, ফলে যুবটা আরেকটা নাম করলে ভালো হয় না, লিডার তো তৈরি হয়ে গেছেন। আরে সেলিমদা তো লিডার হতে চাই না, আপনারা তো ছাত্রদের মধ্যে লিডার হিসেবে পশ্চিমবঙ্গে স্ট্যান্ড করে দিয়েছেন, লোকসভার ক্যান্ডিডেট করেছেন, বিধানসভার ক্যান্ডিডেট করেছেন, গোটা পশ্চিমবঙ্গের মানুষ আমাকে চেনে, নতুন করে যুব নেতা হয়ে আমার লিডারশিপ দেওয়ার কোনো বাসনা নেই। বাসনা নেই, দরকারও নেই।
আমি টিমে থাকতে চাই। আমি একটু যুব লিডারশিপের সঙ্গে কথা বলি, তোকে অ্যাকোমোডেট করতে পারে কিনা দেখি। ফাইন, সেই অ্যাকোমোডেট করতে পেরেছি কিনা কনফারেন্সের শেষ দিন পর্যন্ত জানতে পারিনি। যেদিন কমিটি ডিক্লিয়ার হচ্ছে, আবার এটা বলবো, অনেকে বলে কমিটিতে থাকতে আমি দুঃখ পেয়েছে। কমিটি যেদিন ডিক্লিয়ার হচ্ছে, আগের দিন সো কল্ড ফ্র্যাকশন কমিটি মিটিং, একজন বললো, প্রশ্ন করলো, প্রতিকূর রহমানকে নেওয়া হোক, নিলে খুব ভালো হয়। রাজ্য সম্পাদক ওরমভাবে একটা সংগঠন থেকে লাফিয়ে অন্য সংগঠনের নেতা হওয়া যায় না, একটা কমিউনিস্ট পার্টি। ইউনিট, লোকাল, জেলা, তারপরে রাজ্য টপকে করতে হয়। প্রতিকূল রহমানের জন্য ইউনিয়ন মেনে নিলাম, ঠিক বলেছেন। প্যারাসিটিগুলো নেতা নামে কোনো কমিউনিস্ট পার্টির নেতা হওয়ানো যায় না, করাও যায় না। প্রতিকূল রহমানের জন্য একরকম নিয়ম, আরেকজনের জন্য হঠাৎ করে সিটির বিশেষ জায়গায় চলে যাচ্ছে, মহিলা সমিতির রাজ্য সম্পাদক মন্ডলীতে চলে যাচ্ছে। বাহ, নিয়ম সবার জন্য সমান। আর প্রতিকূল রহমান বললে পদলোভী। প্রতিকূল রহমান যদি পদলোভী হতো, 2008 সালে যখন তৃণমূল কংগ্রেস দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় চলে এসছে, পঞ্চায়েত কবে হয়েছিল? 8 না 9? আমি সালগুলো ভুলে যাই। 8 পঞ্চায়েতের পর যখন জেলা পরিষদ তৃণমূল কংগ্রেস দখল করেছিল, তারপরের দিন থেকে কলেজের গেটে লাগাতার আক্রমণ। জিএস হওয়ার অফার থেকে শুরু করে তৃণমূলের বড় নেতা হওয়ার সুযোগ পর্যন্ত, অফার পর্যন্ত এসছে। যদি পদের লোভ হতো, সেদিন প্রতিকূল রহমান বুদ্ধিমান হলে। প্রতি ঘোর শত্রু আপনার এ কথা বলবে না যে আপনি পদের লোভে এই কাজ করেছেন। সিপিএম এ মার খেয়েছে, ছাত্র যুব মার খেয়েছে এমন একটা মানুষের কথা বলতে গেলে এখন যারা তারা আপনি তাদের মুখ, এ কথা অসংখ্য মোহাম্মদ আছে। সেলিমও অস্বীকার করবেন। অসংখ্য লোকজন আছে। তাহলে অভিযোগটা কোথায় ভাই? গাদ্দার? কি গাদ্দারি করেছি? সিপিএম এর থেকে সিপিএম এর খবর তৃণমূলে পাঠিয়েছি, সিপিএম এর মিটিং এর খবর মিডিয়ার কাছে পাঠিয়েছি। কি গাদ্দারি করেছি বলো? বলো কি গাদ্দারি করেছি? টাকা নিয়েছি, নিয়ে পার্টিকে বিক্রি করে দিয়েছি। নির্বাচনে ক্যান্ডিডেট করেছিলে, লড়াই করেনি। অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে ক্যান্ডিডেট করেছিলে, লড়েছিলাম। বরঞ্চ তোমাদের যে সাপোর্ট দেওয়ার কথা ছিল, সেই সাপোর্ট তোমরা দাওনি। বরঞ্চ নৌসাদ হবে না প্রতিকূল হবে, এই দ্বন্দ্বে প্রতিকূল রহমানকে একদম শেষে নামিয়েছিলে। কোন লোকসভা কেন্দ্রে? তৃণমূলের ফার্স্ট চয়েস সিট। তোমার কাছে 42 নম্বর হতে পারে, বা তৃণমূলের 1 নম্বর সিট। বিজেপি স্টেপ লড়াই মাটি ছেড়ে দিল, আর তুমি নওশাদ হবে না অন্য কেউ হবে, এই নিয়ে আলোচনা করতে করতে ঘরোয়া মিটিংয়ে চা খেতে খেতে আলোচনা করলে, করে নামালে প্রতিকূল রহমানকে। যখন সব শেষে তারপরে নামালে। প্রতিকূল আপনি আইএসএফ এর তারপর সঙ্গে সিপিএম এর জোট, সব জায়গায় আমি চেয়েছিলাম জোটের পক্ষে আমি ছিলাম। আইএসএফ এর সঙ্গে সিপিএম একদম এর জোট। ওই সময় পার্টির অন্দরে খুব কম লোক ছিল যারা জোটের পক্ষে। আমি কেন ছিলাম আর পিও জোটের পক্ষে ছিলেন? আমি তখন আব্বাস সিদ্দিকের ভাষা আপনার নিশ্চয়ই মনে আছে। একদমই না। শুধু দেখো, প্রথম কথা যে আব্বাস সিদ্দিকী গিয়ে দেখে তো আইএসএফটা নয়, আইএসএফ এর যে তলার যে কর্মীটা ছিল, যে অংশটা ছিল, তারা আমার শ্রেণীর লোক ছিল। তারা গরিব, খেটে খাওয়া, মেহনতি, গরিব মুসলমান, আচ্ছা, তারা ছিল আমার শ্রেণীর লোক ছিল। ওই দৃষ্টিভঙ্গিতে আমি বলেছিলাম। তাহলে আপনি আইএসএফ এ গেলেন না কেন? নওশাদ কেন ডায়মন্ড হারবার কেন্দ্রে দাঁড়াল না? উত্তর পেলে আইএসএফ যেতাম। আমি ব্যাকসিটে, আমি সিপিএম এর মধ্যেও ব্যাকসিট ড্রাইভিং আমি করতে দিইনি। আমি অন্য কোনো দলে ব্যাকসিট ড্রাইভিং করতে দেবো না ভাই। ব্যাকসিট ড্রাইভিং করবি কেন ভাই? আমার ভাই খোলা চিঠি, খোলা মনে, সাদা মনে কোনো কাদা নেই। পেছন থেকে গাড়ি চালাবে না, সামনে থেকে গাড়ি চালা, সহজ কথা। তুমি অন্য কোনো দলের নাম নিয়ে কোনো দলকে সুবিধা দেবে, তুমি অন্য কোনো দলের নাম নিয়ে ব্যাকসিট ড্রাইভিং করতে দেবে, আমি ওর মধ্যে নেই ভাই। তাতে গালাগাল দিয়ে দুটো কটু কথা বল, আমি সামনে থেকে লড়বো। বিজেপির বিরুদ্ধে পশ্চিমবঙ্গের মাটিতে কেউ অতিও বড় শত্রু যে স্বীকার করবে যে তৃণমূল কংগ্রেস লড়তে পারে, তৃণমূল কংগ্রেস লড়তেই পারে। তার সেই সাংগঠনিক সক্ষমতা আছে, সাংগঠনিক একদম, তাই সে লোক আছে, তার সঙ্গে সেই ম্যান পাওয়ার আছে, এবং বিজেপির সঙ্গে জোজার মতো ক্ষমতা তৃণমূল কংগ্রেসের আছে। কিন্তু জওহরলাল নেহরু বলেছিলেন যে রাষ্ট্রের টাকা ধর্মের পেছনে খরচ করা উচিত নয়, যে কারণে তিনি বহু ধর্মীয় অনুষ্ঠান থেকে নিজেকে সরিয়ে রাখতেন। তিনি বলতেন হাসপাতাল প্রকল্পে খরচ করা উচিত। আপনি তো সেকুলার, আপনি তো ধর্মীয় রাজনীতির বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে, কমিউনাল রাজনীতির বিরুদ্ধে। তাহলে আপনি যে দলের জয়েন করছেন, সে দল তো বিশ্বাস করে রাষ্ট্রের টাকা ধর্মের কারণে খরচ করা উচিত। অবশ্যই আমার সঙ্গে যদি রাজ্যের মুখ্যমন্ত্রী দেখা হয়, জিজ্ঞেস করবো, গ্রেট প্রতিকূল, বলুন কি জিজ্ঞেস করবেন? যে দিদি এটা সবাই বলছে, আর কাউন্টার কি দেবো? আমার খোলা মনে কোনো, এবং আমি জানি এই কথাটা বলবার জন্য মমতা ব্যানার্জি আমাকে একবারের জন্য কান ধরে চাটি মেরে বের করে দেবেন। আমি তো অভিষেক ব্যানার্জির সামনে অনেক কথা বলেছি, ওই লোকটাকে না ছোঁয়া যায় না, যা সিকিউরিটি থাকে, ছোঁয়া তো দূরে থাক, কাছেই যেতে পারবি না।
তখন সবচেয়ে নিজেদের লোকের ওই যে তুমিও জানো, এই কথা সবাই বলেছি, তোমার অডিয়েন্স শুনেছে কিনা জানি না, স্যাকরার হাতুড়ির সঙ্গে আর কামারের হাতুড়ি দুজনের ভীষণ তর্ক হচ্ছে, লড়াই হচ্ছে। তুই ভালো না আমি ভালো, স্যাকরার হাতুড়ি কামারের হাতুড়ি বলছে, আরে বেটা তুইও হাতুড়ি আমিও হাতুড়ি, তো তুই যখন পেটাচ্ছে তো আওয়াজ হয় কেন? আমি তো কিছু টুং টুং করে একটা রিদিমে পিটি। কামারের হাতুড়ি বলেছিল, ভাই তোকে কি বলবো, তুই কি বুঝবি আমার যন্ত্রণার কথা, তুই তো লোহা, তুই সোনাকে পেটাস। লোহা যখন লোহাকে পেটায় তার যন্ত্রণা, তার কষ্ট জোরে চিৎকার করে বেরোয়। যখন নিজের লোককে পেটায় তার আওয়াজটা একটু জোরে হয়, তার যন্ত্রণাটা আরো বেশি হয়, তার ক্ষতটা আরো একটু গভীর হয়। সেই নিজের লোক যখন নিজেকে পেটাচ্ছে, যখন অব্যক্ত যন্ত্রণা কাউকে বলতে পারছি না, যখন মনে হচ্ছে রণক্ষেত্রে মহাভারতের যুদ্ধে আমি কর্ণ, আমার রথের চাকা দেবে গেছে, আমার পরশুরামের শেখানো মন্ত্র আমি ভুলে গেছি, আমার শেষ অস্ত্র কি আমি জানি না, আমি কি করবো, কিং কর্তব্য বিমূল, আমি হঠাৎ করে কি করবো বুঝতে পারছি না। আর একদিকে দাঁড়িয়ে আক্রমণের মান একটার পর একটা আমার দিকে আসছে, সোশ্যাল মিডিয়াতে, ফোনে গাদ্দারি করছে, প্রতিবিধি চলে যাচ্ছে, অন্য দলে যাচ্ছে, তৃণমূলে যাচ্ছে, আইএসএফে যাচ্ছে, হুমায়ুনে যাচ্ছে, নানা রকম জল্পনা। সেই সময় মনে হচ্ছিল একা, বড্ড একা। তুমি যখন হসপিটালে বসে আছো, তোমার মা যখন হসপিটালে বেশ শুয়ে আছে, রক্ত প্রয়োজন, তুমি বারবার ঘড়িটার দিকে তাকিয়ে দিচ্ছ, বন্ধু আসবে, বন্ধু আসবে, কখন আসবে, ফোন করেছি, ও নেগেটিভ রক্ত লাগবে, টিক 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 ঘড়ির কাঁটা চলে যাচ্ছে, বন্ধু আসছে না। হঠাৎ ঠিক সেই সময় দেখলে যাকে সারা জীবন ছোট থেকে গালাগাল দিয়ে এলে, তোমার হাত কাঁধে বললে, চল রক্ত লাগবে তো আমি দিচ্ছি। তোমার যেমন ফিলিংস হবে ঠিক তেমনটা ফিলিংস আমারও হয়েছে। তখন অভিষেক ব্যানার্জির ফোনটা এসছে, তখনই মনে হয়েছিল, তখন প্রথমে ভেবেছিলাম বোধহয় রাজনৈতিক সন্ধান চল, অনেক হয়েছে, এনাফ হয়েছে, ভাই ঘরের বিরুদ্ধে কে লড়বে, শেষমেশ ভাই পরশুরের মতো ওই মাতৃহত্যার দায় নিয়ে মরবো, তার চেয়ে ভাই অনেক ভালো, চল ছেড়ে দে, সব রাজনীতি ছেড়ে দাও, সব গুলি মারো, ও সব যা হয়েছে বাদ দাও, আমার মতো করে সেফ সাইড চলে যায়। বাট ওই ফোনটা যখন এসেছিল না, তখন বললেন অভিষেক ফোনে? সেটা থাক, সেটা নিতান্তই ব্যক্তিগত থাক। সেই সময় অনেক পশ্চিমবঙ্গের সমস্ত রাজনৈতিক দল, নেতা, রাজনৈতিক দলের সমস্ত রাজনৈতিক সংগঠন, আমি আপনাকে রাজনৈতিক কি অফার উনি করেছেন জানতে চাই। না না আমি বলছি তার সহানুভূতি, সহমর্মিতার শব্দগুলো জানতে চাই। না, থাক না, জাস্ট এটুকু বলতে পারি, তোমার ওই ক্ষত বিক্ষত বুকের উপরে কেউ যেন সুন্দর মলম দিয়ে একটা গজ কাপড় দিয়ে ব্যান্ডেজ করে দিয়ে বলেছে, পিঠে হাতটা চাপড়ে, স্নেহের কোমল হাত, যেটা তুমি তোমার দলের সতীর্থদের কাছ থেকে আশা করেছিলে। কোনো সতীর্থ ভীষণভাবে আগলে রাখার চেষ্টা করেছিল, তাদের ছাড়া, তাদের মধ্যে ইমোশন আছে, তাদের মধ্যে ভালোবাসা আছে, কিন্তু অনেকে দেখা চোখে তাকিয়ে বলছিল ভালো হয়েছে, মালটা চলে যাচ্ছে। ওই সময় যখন তোমার চিরশত্রু, তুমি যাকে ঘৃণা করো, ছোট থেকে ঘৃণা করে এসছো, সে যখন তোমার পিঠে কোমল স্নেহের পরশে যখন হাত বুলিয়ে দেয় না, হঠাৎ করে সমস্ত রাগ অভিমান উল্টোজনের বিরুদ্ধে ভয়ানক ঘৃণাতে পরিণত হয়, যা হার নেই তোদের সঙ্গে। বলুন যে এই মানুষটা আমার কাছে অনেক ভালো, যে আমার বিপদের দিনে, লোকে বলে না ছোট থেকে পড়ে আসছি ভাল্লুকার ওই বন্ধুর গল্পে, বিপদের দিনে বন্ধু চেনা যায়। সারা জীবন আয়না মুছে গেছি, আমার মধ্যে দাগ ছিল, সেই দাগটা একটা লোক এসে দেখিয়ে দিল, আরে ভাই তোর মধ্যে দাগ আছে, দাগটা মুছেছি। এখন এখানে প্রশ্ন আসবে, তৃণমূলের বিরুদ্ধে বলতে এতদিন বলেছো, এখন সেগুলো ডিফেন্ড করবে কিভাবে? ওই যেমন চাকরিজীবী মামলা বললে, ওর ডিফেন্ড করার অনেক যুক্তি আছে, বিশ্বাস করো, আমি ডিফেন্ড করতে চাইও না, বাট এটাও ঠিক। তুমি যখন এই এসি ঘরের মধ্যে বসে আছো, এই ঘরের টেম্পারেচার যা তুমি জানো, ধরো 24 বা 25, বাইরের টেম্পারেচার কত তুমি এখন বলতে পারবে না, বেরোলে বলতে পারবে না। যদি 20 ঘন্টা এই ঘরের মধ্যে বসে থাকো, বাইরের টেম্পারেচার কত তুমি বলা সম্ভব না। আমি তো সিপিএম এর এসি ঘরে বসেছিলাম, বাইরের টেম্পারেচার কত বুঝি, দরজাটা খুলেছি, বাইরে এসছি, ওরে বাবা 44 ডিগ্রি, ঠিক আছে পাখা লাগিয়ে, ঠিক আছে আরো পাতলা জামা পড়তে, নতুন দৃষ্টিভঙ্গির সামনে আসে, যা শিখেছি, যা বলেছি, যা পড়েছি, নতুন করে বোধহয় রিস্ট্রাকচার করবার, মগজের মধ্যে নতুন করে বোধহয় রিচিং করবার সময় এসছে। আমার প্রশ্ন, রিচিং করবো, সব জিনিস রিচিং করতে হবে। প্রতিকূলের কাছে তো আলিবাবার গুপ্ত ভান্ডার আছে। প্রতিকূল সিপিএম এর ভেতর ঘরের বহু তথ্য জানে। প্রতিকূলের এই জানাটা কি আইপ্যাড কাজে লাগাবে? একদমই না। প্রতিকূল, আমি এখনো বলছি, প্রতিকূল বিশ্বাসঘাতক নয়। আর অভিষেক ব্যানার্জি যদি সেই অ্যাটেনশন থাকতো যে ভাই তোর হানির খবর বলো, তো এমনিই জানতে পারে। যে মিডিয়া, যে সোশ্যাল মিডিয়া সিপিএম এর পলিটব্যুরোর খবর জানতে পারে, সে হানির খবর জানতে পারে। তো ফলে সিপিএম এর মধ্যে গোপন কিছু নেই, ওই কারণে অভিষেক ব্যানার্জি ডাকেন।
অনেকে বলে অভিষেক ব্যানার্জি তোমাকে কেন ডেকেছে? আরে ভাই, তৃণমূলের কাছে লোকের অভাব আছে রে। শাসক তৃণমূল, অসংখ্য লোক আছে, ক্যান্ডিডেটের অভাব আছে, সংগঠনের অভাব আছে, সংগঠকের অভাব আছে, কিচ্ছু নেই। এই অ্যাঙ্গেলে ভাবো না। তারপরেও যে তার নামে ব্যক্তিগত কুৎসা করে, আমি ব্যক্তিগত কুৎসা তো করেছি, যে ব্যক্তিগত কুৎসা করেছে যে মানুষটা, সেই মানুষটার হাত কেন ধরবে অভিষেক ব্যানার্জি? কেন ধরবে? একটু ভাব না। অনেক কিছু বদলায়, অনেক ইকুয়েশন বদলায়, পরিস্থিতি বদলায়। তোমার ক্ষেত্রে পরিস্থিতি বদলালে ভাই, এটা আমার ওই কি বলে ডারউইনের তত্ত্ব। আমি যদি সার্ভাইভ করতে যাই, সে নিঃশত্রু, নীতি আদর্শ সব তুলে দিয়েছে, পয়সার কাছে বিক্রি হয়ে গেছে। ভাই বিশ্বাস কর, যদি 25 কোটি টাকা পাই, অন্তত 2 কোটি টাকা তোদের দেবো। আমি তোদের কন্ডিশনটা বুঝি, কনফার্ম দেবো। নিউটাউনে যদি ফ্ল্যাট হয় আমার, আমি কথা দিচ্ছি, রাত্রেবেলা মিটিং করে যদি কোথাও যেতে না পারিস, ওই ফ্ল্যাটের একটা ঘর তোদের নামে লিখে দেবো। যদি কোনোদিন এমএলএ হই, মানে এইবারে যদি এমএলএ হই, আপনি প্রতিকূল ভোটে দাঁড়াচ্ছেন। আমি তো ওই জন্য তার মানে প্রতিকূল 25 কোটি টাকা নিয়েছে। আমি বলছি যদি নিয়ে, যারা বলছে না, তার মানে তারা আমার চেয়ে বেশি খবর তৃণমূলের অন্দরে রাখে। তার মানে তারা আমার চেয়ে বেশি তৃণমূল, সেই কারণে রাখে। ভাই, কবে কোথায় কার কাছে টাকাটা দিয়ে যে বলবি, আমার কাছে এখন দেয়নি। আমি ওই জন্য জানতে চাইছি। নিশ্চয়ই তারা জানে, বলবে, বললে আমি তাকে চেয়ে নেবো যে ভাই, আমার নামে যদি 25 কোটি টাকা এসে দেয়, তুমি কেন নিয়েছো? আমার যে যারা বন্ধু বলছে, করো জোরে বলছি, ভাই টাকাটা আমার খুব দরকার, বল কার কাছে দিয়েছে তৃণমূল, আমি তার কাছ থেকে চেয়ে নেবো। প্রতিকূল 16 তারিখ রিজাইন করেছেন, 21 তারিখ তৃণমূলে জয়েন করেছেন, মাঝে ছিল 5 দিন। প্রতিকূল রিজাইনের জন্য প্রতিকূল অনেক দিন ফোর্স করছেন, প্রতিকূল অনেক দিন ধরে অনাস্থা প্রকাশ করছেন, প্রতিকূল অনেক দিন ধরে ক্ষুব্ধ। প্রতিকূল ঠিক এই সময়টা, ভোটের আগে যখন হাতে গোনা দিন আছে, সে সময়টা বেছে নিলেন কেন? এর উত্তরে প্রতিকূল অবশ্যই বলবেন যে আমার ভিডিও আছে যেখানে আমি বলেছি যে আমি ভোটে দাঁড়াতে, অভিষেক নিজে বলছেন যে ও আসন চায় না। এটা এটা কি নিশ্চিত যে প্রতিকূল এবার ভোটে দাঁড়াচ্ছেন না? প্রতিকূল যদি ভোটে দাঁড়াতে যেত, এই ভোটে দাঁড়ানোর যদি এতই ইচ্ছা থাকতো, বা যদি পয়সারও এত সকল ইচ্ছা থাকতো, 21টা কি দোষ করেছিল রে ভাই? 21 তো রাজ্যের প্রেসিডেন্ট আমি। 21 তো কম জনপ্রিয় ছিলাম না আমি, আমি সংগঠক। সবাই জানে গোটা রাজ্যে আমার বাচ্চা ছড়িয়ে ছিটিয়ে আছে, এখনো আছে, যারা শুনছে তারাও আছে, তাই না? স্যার, বলবো না, সবাই আছে। কম জনপ্রিয় ছিল তখন তো 21 যেতে পারতো। আরে ছেড়ে দাও 21। 24 তোমরা জানো এটা বিজেপি মডেল, নমিনেশন উইথড্র করলো, তার বদলে হঠাৎ কোটি টাকা পেয়ে গেল। প্রতিকূল রহমান অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে দাঁড়িয়েছে, নমিনেশন উইথড্র করলে প্রতিকূল রহমানের জীবন সুন্দর আরামসে আড়াইসে কেটে যেতে পারতো। আর মার্সিডিজ তো অন্তত ঘরের সামনে থাকতো, করতে পারতো না। প্রতিকূল রহমানের কি দরকার ছিল? বিজেপি মাঠ ছেড়ে দিল, মাঠে নেই, ভূ এজেন্ট ধরতে দৌড়ালো প্রতিকূল রহমান। কেন? এবার প্রশ্ন হবে, আমার ভূ এজেন্ট বসেছিল? হ্যাঁ বসেছিল। ভূ এজেন্টের ফর্ম কোত্থেকে পেল রে ভাই? ভূ এজেন্ট ফর্মে তো এজেন্টের সই ছিল, ফর্মটা কোত্থেকে পেল? কোনো উত্তর আছে? প্রতিকূল রহমান বলেছিল নির্বাচনের পরে এই প্রশ্ন আসছে, আমি আগে থেকেই ফেস করে যাচ্ছি। প্রতিকূল রহমানের প্রশ্ন উঠেছিল হবে, তুমি তো বলেছিলে ডায়মন্ড হারবারে সন্ত্রাস হয়েছে, ডিগিং হয়েছে, তুমি তো বলেছিলে। হ্যাঁ আমি বলেছিলাম তো, আমি পার্টির অন্দরে বলেছিলাম চলুন নির্বাচন কমিশনে ঘেরোয়া করি, এবং সেদিনই নির্বাচন কমিশনের সামনে গাড়ি নিয়ে চলে এসেছিলাম। সাংবাদিকদের ফুটেজ থাকলে আপনি পেয়ে যাবেন, এখনো আছে। আমি বলছিলাম এখানে ঘেরোয়া করি, আমার এখন করা যাবে না, সমস্যা আছে, মোরালি ব্রেকডাউন করে যাবে। আরে ভাই, ডায়মন্ড হারবারে লোকসভা নির্বাচন হচ্ছে, ডায়মন্ড হারবারকে যদি তুমি টার্গেট করো, অভিষেক ব্যানার্জিকে যদি টার্গেট করো, হিট করতে পারো, তো তৃণমূল তো মোরালি ব্রেকডাউন করে যাবে। তোমার লাভ, তোমার দলের লাভ। কিন্তু পার্টি বলছে মোরালি ব্রেকডাউন করে যাবে। আচ্ছা ঠিক আছে, মানলাম, নির্বাচন শেষ, এখন চলো অভিযোগ তো দিয়েছি, তাহলে অভিযোগগুলো নিয়ে চলো কোর্টে গিয়ে, হাইকোর্টে গিয়ে কেস করি। নিশ্চয়ই করা হবে। টিকটক টিকটক, তারিখ পে তারিখ, ওই সুন্দর ডায়লগ আছে না, আলেমুদ্দিন কেস করছে, প্রচুর কেসের জায়গা আছে। ডায়মন্ড হারবার নির্বাচনে রিগিং নিয়ে একটাও কেস হয় না। কেন হয় না? প্রতিকুল রহমান অপর বলে ধরে নিলাম। প্রতিকুল রহমান কি মগরাহাট না ভাঙর, কোন কোন আসনে? হঠাৎ হঠাৎ মগরাহাট বা ভাঙড় কেন? আপনার বন্ধুরা এই সব এই মানে আমি প্রতিকূল রহমান বলে, যে কারণে মির্জাফর বলা হচ্ছে, বন্ধুরা হ্যাঁ ওই জন্য বললি তো, আমার বন্ধুদের উদ্দেশ্যেই বলছি, যে কারণে মির্জাফর বলা হচ্ছে। এটা শঙ্কর ঘোষ বা খবেন মুর্মু যখন সিপিআইএম ছেড়ে বিজেপি যায়, অমিত শাহ বলেছিলেন, তাহলে আপনার বন্ধুরা ইসলামোফোব। আই ডোন্ট নো, অবচেতন মনে কার কোথায় কি আছে কে জানে, আমি জানি না।
প্রতীকুর রহমান মগরাট পশ্চিমী কেন? মাইনরিটি বলে, মুসলমান বলে। যদি প্রতীকুর হালদার হতো, যদি প্রতীক হালদার হতো রানাঘাট, যদি প্রতীক ভট্টাচার্য হতো কল্যাণী। ভেবে দেখো। প্রতিকুর রহমান দল থেকে বেরিয়েছেন নীতি নৈতিকতা ছাড়া কমিউনিস্ট পার্টি হয় না বলবে। নীতি নৈতিকতা ছাড়া তৃণমূল হয়? প্রতিকুর রহমান দেখেন তৃণমূলের নেতাদের আগে আমার টাকা গুনতে। আগে আমার দলের পুরনো সতীর্থরা স্বীকার করুক তাদের নীতি নৈতিকতা নেই, তারা কমিউনিস্ট পার্টি নয়। দেন আমি স্বীকার করে যে ভাই হ্যাঁ তোমাদেরও নেই আমারও নেই, স্বীকার করুক। আচ্ছা টাকা নেওয়ার কথা বলছো তো, ঠিকই তো। পার্থ চ্যাটার্জির বাড়ি থেকে তো টাকা উদ্ধার হয়েছে, আমি তো গলা ফাটিয়েছি, চিৎকার করেছি, তো ভুল কিছু না, টিভির পর্দায় সবাই দেখেছে। জামিন পেয়েছেন ছাড়া পেয়েছেন সেটা আলাদা প্রশ্ন, আমি ও প্রসঙ্গে যাবোই না। অভিষেক ব্যানার্জি নিজেই বলেছেন যে দুর্নীতি হয়, সব দলে খারাপ মানুষ আছে, কিন্তু কিছু কিছু খারাপ মানুষ আছে যারা এখন দুর্নীতি করে তাদের পাহাড় প্রমাণ দুর্নীতি না সূর্যের মতো করে জনগণের সামনে চলে আসে। আমার লোকে মনে করে সূর্যের প্রখর তেজ, ভাই এই তেজে গাতে নেওয়া যাচ্ছে না, সূর্য অস্ত যায়। সুন্দর কোমল স্নিগ্ধ সন্ধ্যা থেকে যখন রাত হয়, অসংখ্য তারায় ফেটে পড়া ওই টিমটিমে তারা, ওই টিমটিমে তারাগুলোর যে অসংখ্য সেই তৃণমূলের কর্মী, যারা তৃণমূল দলটাকে এখনো ভালোবাসে। তুমি কি বিশ্বাস করো যারা তৃণমূলে ভোট দেয়, যারা তৃণমূল করে সবাই দুর্নীতিগ্রস্ত? তুমি কি বিশ্বাস করো যারা তৃণমূল দলটাকে ভালোবাসে সবাই লুটে খাওয়ার জন্য এসছে? তাহলে পশ্চিমবঙ্গ তার লুট হয়ে যেত, পশ্চিমবঙ্গ বাঁচত না। কোনো পাগলেও বিশ্বাস করবে না। সমাজে যদি সমস্ত অংশের মানুষ, সব অংশের মানুষ যদি খারাপ হয় বা বেশিরভাগ অংশের মানুষ যদি খারাপ হয়, তাহলে সমাজটাই ভেঙে পড়বে। তৃণমূলের 5টা ভালো কাজ বলুন যাকে আমি তো আপনাকে আপনি লক্ষ্মী ভান্ডার বলেছেন বিভিন্ন জায়গায়, আর 5টা ভালো কাজ বলুন যে 5টা ভালো কাজকে আপনি দূর থেকে এই গত 5 দিনে আপনি রিকনসিডার করেছেন, এই যে 5 দিন 16 থেকে 21, যেটা আপনার আপনার মনে হয়েছে যে এই দলটাকে আমি সমর্থন করতে পারি এই 5টা কাজের জন্য। সবুজ সাথী, কন্যাশ্রী, যুবশ্রী, যুবসাথী, স্বাস্থ্যসাথী, একাধিক পথশ্রী, পথসাথী, জল ধরো জল ভরো, আমার বাড়ি আমার পাড়া আমার সমাধান, দুয়ারে রেশন। আমি তোমার নাম গড় করে বলে দিতে পারি, কারণ আমার পরিবারের লোক সেটা নেয়। আমার স্ত্রী, আমি প্রথম বিপ্লবী ছিলাম, বিরাট বড় বিপ্লবী, এই ওসব লক্ষ্মীর ভান্ডার ভান্ডার নেবে না, নেয়নি, সিরিয়াস নেয়নি। গত মাস থেকে লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকেছে, মানে 4 মাস আগে আমার স্ত্রী বললো সবাই নিচ্ছে, আমি কেন নেবো না? হ্যাঁ তাই তো, সিপিএম তো স্ট্যান্ড বদলেছে, সে বলেছে হ্যাঁ ওখানে সাহায্য করতে হবে, তাহলে তুমি কেন নেবে না? নাও। অ্যাপ্লাই করেছে, টেকনিক্যাল প্রবলেম ছিল, গত মাস থেকে টাকা ঢুকছে। আমার স্ত্রী তো নেয়নি, নিয়েছে। আমি বিশাল বড় বিপ্লবী ছিলাম, সরকারি কাজ নেবো না, আমি তো বড় বিপ্লবী, সিপি তৃণমূল থেকে কাজ নেবো কেন? আমার মতো অসংখ্য কমরেড আছে যারা এটা করেছে। তৃণমূলের অতিও বড় শত্রু এটা অস্বীকার করবে যে তৃণমূলের আমাদের উন্নয়ন হয়নি। হ্যাঁ, সকল আপনি উন্নয়নের ভাষাকে অনুব্রতর মুখে চালাতে পারেন, আর তারপরেও বীরভূমের লাল মোরমের রাস্তাটা কিন্তু এখন পিচ ঢালা রাস্তা বা ঢালাই করা রাস্তা হয়েছে। আপনি সকল গুড় বতাসা দিয়ে চরম চরম গুড় বতাসার ডায়লগ দিয়ে আপনি মিডিয়া গরম করতে পারেন, তারপরেও বীরভূমের প্রত্যন্ত গ্রামে বা পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামে যেখানে জল ছিল না, যেখানে জল নেওয়ার জন্য 5 কিলোমিটার দূরে হাঁটতে যেতে হতো, সেখানে জলের ব্যবস্থা হয়েছে। তুমি বিরোধিতা করবার জন্য বলতে পারো এডুকেশন সিস্টেম ভেঙে পড়েছে, হেলথ সিস্টেম ভেঙে পড়েছে, তুমি বলতেই পারো, স্বাভাবিক সেটা। তোমার হাতে মোবাইল আছে ভাই, ডাটা কথা বলে, খুলে দেখো তোমার সরকারের আমলে এডুকেশনের হার কত ছিল, শিক্ষিতের হার কত ছিল, চা বাগানে আদিবাসী এলাকায় গরিব প্রান্তিক মানুষের মধ্যে ড্রপ আউটের সংখ্যা কত ছিল, এখন ড্রপ আউটের সংখ্যা কত, মিলিয়ে দেখো। অতঃপর শিক্ষার মান কি আমরা ড্রপ আউটের সংখ্যা দিয়ে বিচার করবো? পশ্চিমবঙ্গের সরকারি স্কুলগুলিতে আপনি বলছেন শিক্ষার মান আগের থেকে বেড়েছে। আমি কটা সরকারি স্কুল পশ্চিমবঙ্গে বন্ধ হয়েছে ডাটা গত ডাটা 2-3 বছরে? ডাটা আমি বলছি ডাটাতে কথা বলো। সরকারি ডাটা কটা বলছে বন্ধ হয়েছে? কয়েক হাজার। নতুন স্কুল খুলেছে কটা? কয়েক হাজার খুলেছে। ও তুমি বন্ধগুলোকে বলবে এই স্কুলগুলো বন্ধ হয়ে গেছে, আর কোন কোন স্কুল খুলেছে বলবে না। স্কুলগুলি পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2 হচ্ছে পশ্চিমবঙ্গের মাটিতে এখন অনেক স্কুল আছে, আমি ছাত্র করার সময় আমি নিজে গিয়েছি, যেখানে ছাত্র নেই, মাস্টারমশাই বসে আছে, ঠিক যে ভাই ছাত্র আসছে না। ঠিক কেন কেন পাড়ায় কি ছাত্র নেই? যে ছাত্র আছে কিন্তু আসছে না। আমি গ্রামবাসীদের সঙ্গে বসলাম, ছাত্র তো আছে, কোথায় যাচ্ছে, আসছে না কেন? সরকারি স্কুলে, হ্যাঁ গ্রামের মধ্যে গিয়ে দিলাম, কোথায় যায়? সরকারি স্কুলে মিড ডে মিল দিচ্ছে, এখানে যাচ্ছে না কেন? বলছে না ওখানে নাম লেখানো আছে, খাতা কলমে ছাত্র আছে, যেহেতু 5 থেকে অন্য স্কুলে সরকারি স্কুলে পড়তে হবে, কিন্তু সে তার ছেলে মেয়েকে কেজি স্কুলে পাঠাচ্ছে। গ্রামের কেজি স্কুল, ব্যাঙের ছাতার মতো কেজি স্কুল গড়িয়ে উঠেছে, কেজি স্কুলে পাঠাচ্ছে।
সরকারি স্কুলে পাঠাচ্ছে না, মগজের মধ্যে মানুষের ঢুকে দেওয়া হচ্ছে যে ভাই সরকারি স্কুল খারাপ, সরকারি স্কুল কে ঢোকাচ্ছে? সরকারি স্কুল। কে ঢোকাচ্ছে? ওর ফল আমিও ঢোকাতে পারি, আপনিও ঢোকাতে পারেন। তাহলে এর বিরুদ্ধে স্কুল ব্যবস্থাকে পূর্ণাঙ্গ সংস্কারের দায়িত্ব কার? অবশ্যই সরকারের, সংগঠনে, শাসক দলের। নিশ্চয়ই আমার যেখানে বললাম আমি সেখানে বলে, কিন্তু সদ্য নতুন হয়েছে, আমি বিরোধী তৃণমূল থেকে যে অ্যাঙ্গেলে তৃণমূলকে দেখেছি, আমার যদি বলার সেটা অবশ্যই আমি সেখানে বলবো যে বস এডুকেশন নিয়ে যদি আরেকটু কাজ করা যায়। তৃণমূল কংগ্রেসকে এখন 200 বছরে হারানোর ক্ষমতা কারণ আপনি বলতে অতিও বড় শত্রু বলতে পারবেন যে তৃণমূলের সময় উন্নয়ন হয়নি। বলুন না উন্নয়ন হয়েছে কিনা, হয়নি। সোনালী খাতুন, সুইটি বিবি, আমির শেখ আমার রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত একদম নিরন্ন মানুষ, প্রান্তিক গ্রামে থাকেন, তাদের চাষের জমি নেই, তাদের কেন কাজের জন্য রাজস্থান, দিল্লিতে যেতে হয়? তারপর মার খেয়ে 34 বছর পর দেখা যায় চাষের জমি নেই কেন গো? মানে আপনি বলছেন যে 34 বছরের দায় সোনালী খাতুনরা পরিযায়ী শ্রমিক। একদমই না। তার স্বাভাবিকভাবে তোমার কাছে যে জমি ছিল, তোমার বংশ পরম্পরা বেড়েছে, জমি- জমি জমি ছেড়ে দিন। বিক্রি হয়েছে। প্রত্যেক জমি ছেড়ে দিন, কাজ নেই কেন? অবশ্যই কাজের প্রয়োজন আছে পশ্চিমবঙ্গের মাটিতে। পশ্চিমবঙ্গের মাটিতে কাজের প্রয়োজন আছে, তার জন্য অনুসারী শিল্প, তার জন্য যে ছোট ছোট ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করা হচ্ছে। তার বাইরেও অসংখ্য মানুষ আছে যারা এই রাজ্যে স্যাটিসফ্যাকশন পাচ্ছে না, এটা ঠিক। জব অ্যান্ড এডুকেশন তৃণমূলের সৃষ্টি করতে হবে। আক্রমণের কেন্দ্রবিন্দু, আমি যখন বিরোধী সিপিআইএমে ছিলাম, আক্রমণের কেন্দ্রবিন্দু ছিল জব অ্যান্ড এডুকেশন। এই দুটো যদি তৃণমূল কংগ্রেস রিকভার করতে পারে, তৃণমূল কংগ্রেসকে হারানোর ক্ষমতা বিজেপি কেন কারণ নেই। যদি সিআইএ নেমে পড়ে, যদি মোসাদও নেমে পড়ে, তাও হারাতে পারবে না। জাস্ট এদিকে যদি রিকভার করতে পারে, আমার অন্তত তাই মনে হয়েছে। নিশ্চয়ই আমার নেতা অভিষেক ব্যানার্জির সঙ্গে দেখা হলে আমি ওর সঙ্গে বলবো, অবশ্যই বলবো, বিনয়ের সঙ্গেই বলবো। নিশ্চয়ই রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের নেত্রী মমতা ব্যানার্জির সঙ্গে এখনো কথা হয়নি, যদি কখনো কোথাও কথা বলার সুযোগ হয়, জানি না সেই চান্স খুব কম, যদি হয় অবশ্যই বলবো। একটা সরকার, একটা রাজ্যে একটা সরকার আছে এত বছর, সেই সরকারের তুমি সরকারের বিরুদ্ধে কিছু বলতে পারছো না। তুমি কোথাও দুর্নীতির বিরুদ্ধে, কোথাও ব্যক্তি আক্রমণের বিরুদ্ধে, কোথাও কয়লা চোর, কোথাও সোনা চোর, ব্যক্তি আক্রমণ এই করছো। ব্যক্তি আক্রমণগুলোর খুব নম্বর দেওয়া উচিত বলে আমি মনে করি না। তাহলে অন্য বিরোধী যারা আছে, এই যে বা যারা ইডি সিবিআই হাত থেকে বাঁচবার জন্য টপ করে নামলেন, অন্য দলের ঝান্ডা ধরে, তাদের কথা কেন? এবং তারা নামাবলী গায়ে দিয়ে, সততার নামাবলী গায়ে দিয়ে গোটা পশ্চিমবঙ্গ চষে বেড়ায়, অলিতে গলিতে দাঙ্গা করানোর চেষ্টা করে, তারা যে ব্যক্তি আক্রমণগুলো করে, আমরা সেই যখন ক্ষেত্রে কথা বলছি আমরা দুজন, তখন তো দেখা যাচ্ছে যে একটা খুব বড় বিফ কর্পোরেট, যে সংস্থা গরুর মাংস রপ্তানি করে বিদেশে, তারা বিজেপিকে সব থেকে একটা বেশি, একটা না, এরকম তারা বিজেপিকে সব থেকে বেশি ডোনেশন একটা না, আমি তোমার কাছে 10টা নাম বলতে পারি, এবং তাদের অধিকাংশটা কারোর বাড়ি উত্তরপ্রদেশ যোগীরাজে, কারোর বাড়ি তেলেঙ্গানা, এখানে কারোর বাড়ি গুজরাট। ফলে বিজেপির তো দ্বিচারিতা থাকবে, বিজেপি তো দ্বিচারিতা করেছে, সারা জীবনই করে এসছে। তুমি কে রে? তুমি কে? তুমি কে হে বাপু? তুমি ঠিক করে দেবে আমি কি খাবো? তুমি ঠিক করে দেবে আমি কিভাবে করব? তুমি ঠিক করে দেবে আমি মাছ খাবো কিনা? তুমি ঠিক করে দেবে আমি কোন ভাষায় কথা বলবো? তুমি আমার ভাষাকে কেড়ে নেবে, চাপিয়ে দেবে? আরে ভাই, বাঙালি রে ভাই, বাংলা ভাষাকে প্রতিষ্ঠা করার জন্য একটা দেশ ভাগ হয়ে গেছে, তুমি তার থেকে তার মুখের ভাষা কেড়ে নেবে? বাংলা ভাষায় কথা বলে বলে উড়িষ্যাতে একজন পরিযায়ী শ্রমিককে নৃশংসভাবে পিটিয়ে পিটিয়ে হত্যা করবে? মাথায় টুপি থাকে বলে একজন মায়ের কোলের বাচ্চা ঈদের নামাজ পড়ে ট্রেনে করে যাবে, তাকে পিটিয়ে পিটিয়ে হত্যা করবে? দলিত আদিবাসী বলে, কুয়ো থেকে জল খেয়েছে বলে শুধুমাত্র লাঠি দিয়ে মটমট করে শরীরে হাড়গুলো ভেঙে একজনকে নৃশংসভাবে হত্যা করে দেবে? আদিবাসী দলিত বলে ঘোড়াই চেপেছে বিয়ের সময়, এই অপরাধে তরল দিয়ে মুন্ডু কেটে আলাদা করে দেবে? আদিবাসী মেয়ে বলে তোমার মন্ত্রী, তোমার নেতা, তোমার এমএলএ তাকে দিনের পর দিন রেপ করে যাবে, একজন সাংবাদিক প্রশ্ন করবে বলে দিনের পর দিন তাকে জেলের মধ্যে আটকে রাখবে? কোনো প্রশ্ন করা যাবে না তোমার রাজ্যে? আর তুমি পশ্চিমবঙ্গের মাটিতে এসে গণতন্ত্রের কথা বলবে, তুমি পশ্চিমবঙ্গের মাটিতে দুর্নীতির কথা বলবে। তোমার সময় কোনো দুর্নীতি হয়নি? তুমি পশ্চিমবঙ্গের মাটিতে এসে ষড়যন্ত্রের কথা বলবে, তুমি পশ্চিমবঙ্গের মাটিতে এসে দাঙ্গার কথা বলবে। তোমার হাতে গুজরাটের রক্ত লেগে নেই? আপনি এর বিরুদ্ধে লড়াইয়ের একটা বড় মঞ্চ চাইছিলেন, আপনার কথা অনুযায়ী। আমি চেয়েছিলাম আমি বিশ্বাসও করতাম যে বামেরা এই মঞ্চ, এই লড়াইটা হচ্ছে সবচেয়ে ভালো লড়তে পারে, কারণ বামপন্থীদের সঙ্গে সাম্প্রদায়িকতাবাদের দূর দূরের মানে লড়াইয়ের ইতিহাস এবং সম্পর্ক নিয়ে লড়াইয়ের ইতিহাস হচ্ছে বামপন্থাদের ফ্যাসিবাদের বিরুদ্ধে।
গোটা বিশ্বে বামপন্থীরা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের উজ্জ্বল ইতিহাস আছে। সেই ইতিহাস থেকে আমি চেয়েছিলাম বামপন্থীরাও, কিন্তু অদ্ভুতভাবে যখন এসআইআর ইস্যুতে প্রথম দিন থেকে আমরা কয়েকজন বলার চেষ্টা করেছিলাম যে ভাই, অনেকে বললো মুসলমানদের, রোহিঙ্গাদের নাম কেটে বাদ দেবো, মুসলমানদের নাম কেটে বাদ দেবো, পাড়ায় পাড়ায় মুসলিম পাড়ায় প্যানিক তৈরি হয়ে গেল। মসজিদের মধ্যে যে মিটিং হলো, ভাই বাপ ঠাকুরদার দেওয়ার নাম কেড়ে নেবে, ওদের মাটি কেড়ে নেবে, কান্না রোল পড়ে গেল। আমরা বললাম ভাই, হিন্দু মুসলমানের কেস না, যাদের পয়সা আছে তাদের জমি আছে, যাদের পয়সা আছে তাদের বাড়ির ছেলে স্কুলে পড়েছে, যাদের পয়সা আছে তাদের ব্যাংকে টাকা আছে। সরকার তো এইগুলো চেয়েছে, যাদের পয়সা আছে তাদের কাছে পাসপোর্ট আছে, কারণ তারা বিদেশে ঘুরতে যায়। সরকার তো এইগুলো চেয়েছে। বড় লোকের কিছু হবে না, হবে গরিব মানুষের। এবং সেটা হিন্দু হবে না, হিন্দু মুসলিম দেখে হবে না। হিন্দু মুসলিম দুটো সেকশনের মানুষ, যারা গরিব মানুষ, যারা দিন আনে দিন খায়, তারা এফেক্টেড হবে। তাই দেখলাম হলো, মতুয়াদের মধ্যে সবচেয়ে বড় এফেক্টেড হলো, বর্ডার লাগা এলাকাগুলো সবচেয়ে বড় এফেক্টেড হলো। যে মানুষটা বিজেপি দিকে যাচ্ছিল তৃণমূলের প্রতি ক্ষোভে, শাসক বিরোধী ভোট তো যাচ্ছিল তৃণমূলের বিজেপির কাছে, সেই মানুষদের মধ্যে হঠাৎ করে রিয়াকশন যে ভাই, আমি তো বিজেপি তোকে ভালোবেসে গিয়েছিলাম, তুই তো আমার লাক্ষ্মীর দেশ থেকে বের করছিস। ভাই, পিঠে কাঁটাতারের দাগ নিয়ে দেশ ছেড়ে নতুন দেশে এসেছি, তুই নতুন করে আমার থেকে তো আমার দেশ কেড়ে নিচ্ছিস। ওই মানুষটাকে যাওয়ার কিচ্ছু নেই। ওই মানুষটা ভরসা করেছিল, ঠিক আছে চল বিজেপিতে আর না, প্রচণ্ড ক্ষতি করেছে, চল গিয়ে একটু সিপিএমে যাই ভাবছিল। বললাম পাড়ায় পাড়ায় যাও, ওই এলাকাগুলোতে যাও, একটু চর্চা করো। ও বাবা, তারপর হঠাৎ দেখলাম নতুন রাজ্য সভাপতি হলেন শ্রমিক ভট্টাচার্য। বন্ধুগণ, কমরেড, বন্ধু সিপিএমের সঙ্গে থাকুন, কিন্তু ভোটটা বিজেপিকে দিন। সিপিএম ওই ভোট আপনাদের জেতাতে পারবে না। অদ্ভুতভাবে তার কয়েকদিন পরে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী সবাই একযোগে বলা শুরু করলো, সিপিএম পারবে না, ভোটটা ট্রান্সফার করুন। অদ্ভুতভাবে যখন হিন্দু ভোট কেটে সিপিএমের দিকে আসছিল, রাতের অন্ধকারে আমাদের পার্টির রাজ্য সম্পাদক হুমায়ুনের সঙ্গে মিটিং করলেন। কোন হুমায়ুন? কয়েকদিন আগে বললেন মুর্শিদাবাদে আমরা 70%, তোরা 30%, যদি কথা বলিস কেটে ভাগীরথীর জলে ভাগিয়ে দেবো। কার্তিক মহারাজের নেতৃত্বে পাল্টা প্রতিরোধ, দাঙ্গা, শামশেরগঞ্জ, খুন। তোমার দিকে যে ভোটটা আসতে গেছিল, তুমি তো কমিউনিস্ট পার্টি, তুমি জানতে না হুমায়ুনের সঙ্গে বসলে ওই ভোট কেটে বিজেপিতে চলে যাবে? একটু সচেতন হওয়ার দরকার ছিল না? আপনি এমন একটা সময় তৃণমূলে যাচ্ছেন যখন তৃণমূলের অশীতিপর এক বৃদ্ধ, যাকে চাণক্য ইত্যাদি ইত্যাদি নানা কিছু বলা হতো, তিনি বহু তৃণমূলের ভালো এবং রাজনৈতিক সংস্কৃতির বহু খারাপের সাক্ষী, তিনি প্রয়াত হয়েছেন। তিনি ছিলেন তার সমস্ত খারাপগুলি মেনে নিয়েও বলা যায় তার সাংগঠনিক দক্ষতা, তার ম্যাপিং, তার কানেক্ট অভূতপূর্ব। সংবাদপত্রের ভাষায় চাণক্য, তৃণমূলের চাণক্য ছিলেন মুকুল রায়। তিনি প্রয়াত হচ্ছেন আর প্রতিকূল তৃণমূলে যাচ্ছেন। প্রতিকূল কি আগামী দিনে নিজেকে তৃণমূলের একজন দক্ষ সংগঠক, মুকুল রায়ের মতো একজন, কারণ প্রতিকূলের মাঠ চষা, জেলা চষা, প্রতিকূল বহু মানুষের সাথে কানেক্টেড, প্রতিকূল কি তৃণমূলের জন্য সিপিএম এর সমস্ত এই নিচুতলার মানুষগুলিকে ভাঙিয়ে আনবে? কেন ভাঙিয়ে আনবো ভাই? আরে আমরা বাজি সিপিএম বাড়ুক, সব ভোট তো বিজেপিতে চলে যাচ্ছে। ওই সিপিএম তো তৃণমূলে ভোট দেবে না ভাঙিয়ে আনলে, ও সিপিএম তো বিজেপিতে ভোট দেবে। আর মাইনরিটি এলাকায় গেলে হয় আইএসএফ নয় কংগ্রেসে ভোট দেবে। আমরা যে সিপিএমটা ভাই, বাড়লে বিজেপির ভোট কাট, তোদের ভোট ফিরিয়ে আন। এটা কোনোদিন অঙ্কের নিয়মে হয়? কোনোদিন সিপিএম এর মধ্যে রেজিমেন্টের দল আছে পশ্চিমবঙ্গের মাটিতে? এটা তৈরি হচ্ছে বিজেপি। যদি ভারতবর্ষের রেজিমেন্টের দল বলো, ক্যাডার বেস পার্টি বলো, সিপিআইএম বা লেফট আর বিজেপি ক্যাডার বেস পার্টি। 34 বছরে আমি শুনিনি, আমার বাবাদের মুখে শুনেছি, বলছে স্বামী স্ত্রীর মধ্যে কথা বললে লোকাল কমিটির নেতা পদের মধ্যে, কিরে হারু, বউকে কালকে রাতে ওই কথা বলেছিস? কিরে খোকন, বউ কালকে ইলিশ মাছ আনতে বললো, আনিসনি? এমন খবর ছিল সিপিএম এর। আমি জানি, আমার বাবাদের মুখ থেকে শুনেছি। সেই সিপিএম, সেই সংগঠন, লোকাল বেস সংগঠন, ব্রাঞ্চ বেস সংগঠন, এলসিএম, গেটসিএম, রাতারাতি তাদের ভোট বিজেপিতে কি করে চলে যায়? আমাদের বহু সতীর্থ এখন বলে ভাই বিজেপি তৃণমূল সেটিং আছে। আনো কিসের সেটিং? বললো ভাই কেন? নির্বাচন এলে তৃণমূল থেকে বহু নেতা লাফিয়ে বিজেপিতে যায়, বিজেপি থেকে বহু নেতা লাফিয়ে তৃণমূলে আসে। আরে ভাই, বিজেপি তৃণমূলে তো নেতা লাফালাফি করে, তোদের গোটা ভোটটা তো পুরো ট্রান্সফার করে বিজেপিতে দিলি। সেটিং নেই। যত ভোট সিপিআইএম এ কমলো, তত ভোট বিজেপিতে বাড়লো। ঠিক, কংগ্রেসে তো যেতে পারতো, নোটাতে তো যেতে পারতো। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে পার্টি কমরেড ব্রাঞ্চ মিটিংয়ে
তার মানে কোন বাংলার ধরনের ভোট শিখেছিলেন? মানে এই তত্ত্বটাকে আপনি স্বীকৃতি দিচ্ছেন, আপনি বলছেন যে হ্যাঁ একদম এটাই হয়। দরজার বাইরে এসে তো মনে হচ্ছে, কারণ আমি বললাম না, নতুন করে রিস্ট্রাকচার করতে হবে, রিচিং করতে হবে। দরজার বাইরে বেরিয়ে তো মনে হচ্ছে। আমাকে নিয়ে আমার বন্ধুরা টলবে, দরজা খুলে দেখ তোর হাবুল এসেছে, আমাকে নিয়ে গান করেছে। আমি ভাই হাবুল এখন অন্য ঘরে ঢুকে গেছে, তোরা দরজা বন্ধ করে দেখ, দরজার বাইরে প্রচুর, আমার দরজার বাইরে প্রচুর হাবুল কলিং বেল টিকছে, ঘর সামলা। হাবুলরা কিন্তু লাইন দিয়ে আছে, আমার দরজার সামনে হাবুলরা জুতো খুলে দাঁড়িয়ে আছে, তোদের হাবুলকে ঘরে ঢোকা মুশকিল হয়ে যাবে। ভাব, রাতারাতি দাঁড়ি কমা সুতো ফিতে ওজন কি করে হয় রে ভাই? গোটা ভোটটা কি করে বিজেপির দিকে যায়? আর যে সময় তোমার ভোট বিজেপিতে নেই, যে সময় তোমার ভোট আসছিল তুমি বিজেপিতে পাঠিয়ে দিলে, আর উল্টো দিকে দাঁড়িয়ে তুমি কি করছো? তুমি মাইনরিটি সংগঠনগুলো সকল যাদের অভিমুখ, তাদের নামে তাদের নামে সেকুলার আছে, তাদের নামে জনতা আছে, তাদের নামে ডেমোক্রেটিক আছে, তাদের অভিমুখী, তাদের সাংগঠনিক কাজ করার স্ট্রেংথ কোথায়? মাইনরিটি এলাকায় এরকম বহুল হয়ে যাদের সঙ্গে আপনি মিটিং করছেন, আপনি মাইনরিটি এলাকায় ভোট কেটে ভাগ করছেন, হিন্দু এলাকায় ঢুকছেন না। সাম্প্রদায়িকতাবাদের রাজনীতি কে করে বন্ধু? তৃণমূল কংগ্রেস। আর সেই জন্য তো বাংলা বাজার যাত্রা যখন হয়, একটা কাপা কাপা বলে ফোন আসে, প্রদীপুর রহমান কোথায় তুমি? মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, নবদ্বীপের আগে পর্যন্ত তুমি বক্তা। বাংলা বাজার যাত্রাতে যেহেতু ওটা আমি জানি না, মুসলিম এলাকা। আমি জানি না, আমি বলতে পারবো না। তুমি সাম্প্রদায়িকতাবাদের বিরুদ্ধে তুমি বেশি লড়াই করবে। কোন সিপিআইএম? সূর্যোদয়ের সময় তো এরকম ছিল না, তার আগে তো এরকম দেখিনি। আপনি কি মোহাম্মদ সেলিমের ব্যক্তিগত আসন বাছাইটা নিয়েও একই রকম সন্দেহান? প্রথম কথা হচ্ছে, আমি ইসলামী হিস্ট্রি থেকে আর পড়েছিলাম, আমি এক্স্যাক্টলি মানে কোন খলিফা বা কোন রাজা বা কোন জেনারেল সময় হয়েছে জানি না। প্রচলিত গল্প আমি শুনেছিলাম, একটা জায়গায় যুদ্ধ করতে নেমেছে, নৌকায় করে এসছে, অসংখ্য নৌকা আছে, সেনাপতি বলে নৌকাগুলো জ্বালিয়ে দাও, কারণ সৈন্য সংখ্যা কম ছিল। সৈন্যরা বলে কি ভাবছে, জেনারেল অর্ডার করেছে সমস্ত নৌকা জ্বালিয়ে দেয়, সমস্ত জাহাজগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে, লাইন দিয়ে দাঁড়াও। সেনাপতি বলল পিছনের দিকে তাকিয়ে দেখো, নো পাসটা, তোমার সমস্ত জাহাজ তুমি জ্বালিয়ে দিয়েছো, বাড়ি ফিরে যাওয়ার কোনো উপায় তোমার নেই, একমাত্র রাস্তার সামনে শত্রু আছে, আইদার লড়ো অর মরো। প্রাণপণে লড়েছিল, জিতেছিল। জেনারেলের কাজ কি? সবচেয়ে দুর্বল, সবচেয়ে কমজোর যেখানে হয় সেখানে রুখে দাঁড়ানো। সূর্যকান্ত মিশ্র কোথায় দাঁড়িয়েছিল? কোথায় দাঁড়িয়েছিল? নারায়ণগড়। কত পার্সেন্ট ভোট সেই সময় সিপিআইএম পেয়েছিল? উনি জানেন, সবাই বলেছিল আপনি রাজ্য সম্পাদক, আপনি যাদবপুরের মতো সেফ সিটে দাঁড়ান, আমি লিডার, আমি সবচেয়ে কঠিন জায়গায় দাঁড়াবো। কেউ কেউ কখনো রায়গঞ্জ, কখনো চণ্ডীতলা, কখনো মুর্শিদাবাদ, তোরা মন না, কি যায় আসে? আমি জেনারেল, আমি সেই জেনারেল। মমতা ব্যানার্জিকে দেখে শিখুন। সবাই জানে নন্দীগ্রামে লড়াই হতে পারে হাড্ডাহাড, চলে যান তো নন্দীগ্রামে, শিখবো না? শুধুমাত্র শ্রেণীশত্রু আখ্যা দিয়ে একটা ভদ্রমহিলাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে যাব? শিখবে না তার লিডারশিপের দক্ষতা? আপনি তো মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন, তাহলে করেছি তো আমি, আমি তো স্বীকার করি আমি মমতা ব্যানার্জিকে আক্রমণ করেছি, আমি অভিষেক ব্যানার্জিকেও আক্রমণ করেছি, স্বীকার করি তো আমি। আচ্ছা, আমি যে দলটার হয়ে রাজনীতি করতাম, আমি কি বলতাম যে ভাই আমি তোমাদের আক্রমণ করবো না, কারণ আমি তো মাতৃগর্ভে সুরক্ষিত ছিলাম, সন্তান তো তখন ভূমিষ্ঠ হয়নি। আমি তো 24 ডিগ্রি এসি করে চুপচাপ এসির হাওয়া খেতে খেতে লড়াই করেছিলাম, মানে সিপিএম এর অন্দরে ছিলাম, এসি ঘরটা আমি সিপিএম এর অন্দরে ছিলাম। বুঝতে পেরেছি। আমি তো দরজা খুলেছি রে ভাই, বাইরে এসছি, একটা তৃতীয় অ্যাঙ্গেল এসছে আমার সামনে। ওই যে 2-3টে দিন প্রতিকূল সিপিএম, প্রতিকূল তৃণমূল, প্রতিকূল বিজেপি, প্রতিকূল আইএসএফ, অনেক উঁচুতে দাঁড়িয়ে আমি তার দিকে ঘুরেছি, আর তখন তো নিজের পায়ের দিকে দেখতাম, শুধু পায়ের টুকু, ওই যে কলুর বলদের মতো সামনের টুকু ছাড়া অন্য কিছু দেখতাম না। যখন এটা বলদের যখন চোখটা ফুলে গেল, আরে ভাই ডান দিকে সর্ষে ক্ষেত, আরে ভাই বাম দিকে ধানের জমি, ওদিকেও মুখ মারতে হবে, ওদিকেও মুখ মারতে হবে, দেখেছি। আমি তো স্বীকার করি, আমি তৃণমূল কংগ্রেসকে, আমি মমতা ব্যানার্জিকে, আমি অভিষেক ব্যানার্জিকে ব্যক্তিগত আক্রমণ করেছি, এখনো সেই ভিডিও নিয়ে অনেকে চালায়, অসুবিধা নেই। শুভেন্দু অধিকারী যদি তৃণমূলে থাকার সময় বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ করে, সেই ভিডিও আপনারা চালাতে পারেন না। প্রতিকূল রহমান বললে ভিডিওগুলো চালাতে সুবিধা হয়।
সাম্যবাদ প্রতিষ্ঠা করবেন আপনারা। গুড ওয়ান, গুড ওয়ান, চালিয়ে যান কমবে। নন্দীগ্রাম সিঙ্গুর তৃণমূল ভুল করেছিল না বামেরা ভুল করেছিল? বামেদের স্ট্র্যাটেজিক্যালি ভুল ছিল। সেই সময় 34 বছরের গভর্নমেন্ট ছিল, শিল্পের দরকার ছিল। মমতা ব্যানার্জি কি ইস্যু পেয়ে আন্দোলন করলো? অনিচ্ছুক কৃষকদের জমি ফেরত দিতে হবে। যে সিপিএম স্বামী স্ত্রীর বিছানার খবর জানতে পারত, সেই সিপিএম জানতো না কি ইচ্ছুক কি অনিচ্ছুক। তার মানে তুমি জ্যোতি বসু বলেছিলেন কৃষক তোমার সরকার একদম কারেক্ট। কৃষক সভা কোথায়? তারা রিভিউ করলো না কেন? তারা সার্ভে করলো না কেন? তারা সেই রিপোর্ট দিল না কেন? আপনি যেচে পশ্চিমবঙ্গের মাটিতে এমন একটা ইস্যু ইগোতে নিয়ে জিয়ে রাখলেন, যে ইস্যুটা মমতা ব্যানার্জি বল পেয়ে গেল, ছক্কার পর ছক্কা মারলো, আপনি ফক্কা, আপনি চুপচাপ বসে থাকলেন, আপনি বললেন ভিকটিম কার্ড খেলবেন। আমি ধরে নিলাম তবে কাজে মমতা ব্যানার্জি শিল্প করতে দেয়নি, ধরে নিলাম। ভাই তুমি ওই সুযোগটা দিলে কেন? তোমার কাছে সংগঠন ছিল, সরকার ছিল, পুলিশ ছিল, তুমি সেই সুযোগটা দিলে কেন? তুমি বললে না কেন চল অন্য কোথাও জায়গা নেমে চল, যেখানে ইচ্ছুক কৃষকদের জমি আছে সেখানে দেবো। আরে 200 কিলোমিটার দূরে হতো, 50 কিলোমিটার দূরে হতো, 60 কিলোমিটার দূরে হতো, কি যায় আসতো? করলে না কেন? তুমি সুযোগ তুলে দিলে কেন? ও তুমি যখন সুযোগ, আমি যদি ঘুরিয়ে এখন বলি তুমি ভিকটিম কার্ড খেলতে গেছিলে। আচ্ছা, মমতা ব্যানার্জি যদি শিল্প করতে না দেয়, এই কার্ডে খেলবো, পশ্চিমবঙ্গের বেকার যুবরা বলবে হ্যাঁ শিল্প করতে দেয়নি, চাকরির দরকার ছিল, আর তৃণমূলকে ভোট দেবো না, হতে পারে না। তুমি যখন দ্বন্দ্বমূলক বস্তুবাদের কথা বলবে, তুমি যখন সিনথেসিসের কথা বলবে, এই আলোচনা তোমরা করবে না? প্রতিটা পয়েন্টের একটা দিক থাকে আর একটা দিক থাকে, সাদা থাকে কালো থাকে। তাহলে সিঙ্গুর নন্দীগ্রামে এখন কি হচ্ছে? ওই পেট্রোকেমিক্যাল হাবটা বা যে কারখানা হওয়ার কথা ছিল, তা এতগুলো বছরে হলো না কেন? হবে নিশ্চয়ই। এখন আপনি মনে করেন যে সিঙ্গুর নন্দীগ্রামে কারখানা হবে? সিঙ্গুর নন্দীগ্রামের নামে অন্য কোথাও তো হবে অবশ্যই। তাহলে তো শালবনিতে আবার উল্টোটাও আছে। শালবনিতে তো নতুন করে ইস্পাত কারখানা হওয়ার পরিকল্পনা হয়েছে, শুনলাম সৌরভ বোধহয় ইনভেস্ট করেছে। আমি একটা প্রতিশ্রুতি দিয়ে মানুষকে, একটা স্বপ্ন দেখিয়ে, কতগুলো ন্যায্য দাবিকে সামনে রেখে আমি একটি আন্দোলন গড়ে তুললাম এবং সেই আন্দোলনের ফলশ্রুতি হিসেবে আমি ক্ষমতায় আসীন হলাম। যে প্রতিশ্রুতির কারণে আমি ক্ষমতায় আসীন হলাম এবং আমার আগের প্রতিষ্ঠিত শাসক দল ক্ষমতা থেকে বিচ্যুত হলো, আমি 10 বছরের বেশি সময় সেই প্রতিশ্রুতি রাখতে পারলাম না। প্রতিশ্রুতি কি ছিল? নন্দীগ্রামে কারখানা, মানুষের চাকরি। সিঙ্গুরের চাকরি না সিঙ্গুরের জমি ফেরত দেবো, কোনটি? সেগুলো জমি ফেরত দেবো, নন্দীগ্রামে চাকরি দেবো। সিঙ্গুরের জমি ফেরত দেওয়া হয়নি। আপনি কি বলছেন টিকু? না, এবার আপনি বলবেন যে আগের অবস্থা জমি ফেরত দেওয়া নেই, জমি ফেরত দেওয়া হয়েছে, হয়তো জমিটা এখন চাষযোগ্য নেই, চেষ্টা করতে হবে জমিটা চাষযোগ্য করার জন্য। কখনো কোনোভাবে তাহলে তো এতদিনে করা সম্ভব হতো। যে ব্যবস্থাটার সমাধান কি আপনার কি মনে হয়? আপনার আপনার দলের অন্দরে কখনো কথা হয়েছে এটার সমাধান নেই? দলের অন্দরে মানে আমি বলছি আপনার প্রাক্তন দলের অন্দরে। কখন দলের অন্দরে কখনো এই নিয়ে হয়নি, বরঞ্চ দলের অন্দরে এই প্রশ্ন উঠেছে বেশি সিঙ্গুর করিস না, বুঝলি? সিঙ্গুরটা না মানুষ রিলেট করায়, সিপিএমের অন্ধ হিসাবে রিলেট করায়, লজ্জা, বেশি রিলেট করিস না। এই চর্চা তো সেই সময় আলোচনা টেবিলে বসে আলোচনা করা যেত, করা উচিত ছিল অবশ্যই। এবং তারপরেও একজন শক্তিশালী বিরোধী হিসাবে, একজন দায়িত্বশীল বিরোধী হিসাবে শাসকের সঙ্গে সরকারের সঙ্গে ডিল করা উচিত ছিল যে ঠিক আছে বেটার কি হবে? মানুষের কি হতে পারে, রাইট? মানুষ কি হবে? আচ্ছা, এটা কোনোদিন পশ্চিমবঙ্গের মানুষ ভাববে না? এটা কোনোদিন আমাদের বিরোধী যারা আছে তারা ভাববে না? তোমার সিঙ্গুর থেকে চলে গেল কারখানা সোজা গুজরাটের সানন্দে, উড়ে চলে গেল। নরেন্দ্র মোদী এলো সিঙ্গুরে, কারখানার কথা একবার বললো, কেউ প্রশ্ন করবে না। তৃণমূলের দোষ আপনি দিতেই পারেন, বিজেপি তো বিরোধী। বিজেপি বিকল্প কি নিয়ে এসছে? বিকল্প যারা বিরোধী আছে তাদেরও তো দায়িত্ব, সরকারের যতটা দায়িত্ব বিরোধীদের দায়িত্বশীল বিরোধী ততটাই স্ট্রং ডেমোক্রেসিতে। ডেমোক্রেসিতে একজন সরকারের যা ভূমিকা, বিরোধীদের তার ডবল ভূমিকা থাকার কথা। তুমি বিরোধী, তুমি শুধুমাত্র তিড়িং বিড়িং করে লাফাবে, এই রোহিঙ্গা দেখে নেবো, এই জিহাদি দেখে নেবো, এই মুসলমানদের দেখে নেবো। ভাই চাকরি কোথায়? চাকরি নিয়ে করো না, চাকরি নিয়ে মুভমেন্ট করো না। না, উন্নয়ন নিয়ে কথা বলা যাবে না, ও তো কথা বলতে পারবেই না। মমতা ব্যানার্জি কাজ নিয়ে কথা বলতে পারবেন না, ডাটা নিয়ে কথা বলতে পারবে না। তুমি তো বিরোধী দল, তোমার তো উচিত ছিল যে শোনো আমার সরকার আছে, আমি তোমাকে ডিল দিচ্ছি, এখানে এসে কান খাড়া হবে, চাপে ফেলো না। তোমার তো সরকার আছে, কেন্দ্রের সরকার আছে, তুমি চাপে দাও যে আমার সরকারের সঙ্গে কথা হয়েছে, এখানে কারখানা হবে, তুমি সরকার করতে দেবে কিনা বলো। দেখো সরকার কি বলে। তুমি বলবে না, তুমি দায়িত্বশীল ভূমিকা পালন করবে না, তুমি খালি তিরিং বিরিং করে লেখাবে, দুটো একসঙ্গে তো হয় না। সারদার মতো বিভৎস ঘটনা নিয়ে, ভয়ঙ্কর বিভৎস
একদম নিচুতলার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এমন ঘটনা নিয়ে ধারাবাহিক তাৎপর্যপূর্ণ আন্দোলন গড়ে তুলতে সিপিএম কেন ব্যর্থ হলো? সিপিএম বলতে পারবে। প্রাক্তন সিপিএম দলে ছিল। আচ্ছা, সেই প্রতিবিবেদ জিজ্ঞেস করছেন। এখন অ্যানালিসিসটা আমি জানতে চাই, কি মনে হয় একটু দূরে দাঁড়িয়ে? সারদা কেন? আমি সারদা বলছি, ধারা অন্যান্যগুলিকে লাস্ট আনিস খান, লাস্ট এই অভয়া, সবগুলো ইস্যু তো গোটা পশ্চিমবঙ্গের মাটিতে সবগুলো ইস্যু, যে ইস্যু বিরোধীরা পেয়েছিল, যদি মমতা ব্যানার্জি ওই ইস্যুগুলো পেতো না, একটার পর একটা বাউন্ডারি বিগ হিটার মারতো। ঈশান কিষানের চেয়েও বড় 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 ছয় মারতো। নেতৃত্বের অভাব, দিশাহীনতা, কোনটাকে? ধারাবাহিকতার অভাব, তলাতে কনফিডেন্স দেওয়ার অভাব। আসলে 34 বছরে লড়াই করতে 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 কোথাও গিয়ে মনে হয়েছে সরকারি মনোভাব, প্রতিষ্ঠানের পক্ষে থাকার লোক, আর যে জেনারেশনটা 2011 সালের পর থেকে যারা মূলত এসছে, মানে আমাদের জেনারেশনটা, এই জেনারেশনটা আরো 10 বছর যাওয়ার পরে আমাদের পরে যে জেনারেশন আসবে, তারা বলবে যে চল সরকারের সঙ্গে ডু অর ডাই, লড়ে নেবো, বুঝে নেবো। কারণ ওরা কোনোদিন সরকারের স্বাদ পায়নি, আমরা কোনোদিন সরকারে থাকার স্বাদ পাইনি। আমরা কোনোদিন এসি গাড়িতে চড়ে স্যালুট স্যার বলে কোনোদিন পুলিশ অফিসারে উঠে দাঁড়াতে দেখিনি। আমরা দেখেছি পুলিশ বস ঠিক আছে, কেস দাও দুটো, লাঠি চালালো দুটো, আমরা দেখেছি এতে। তোমার সরকারে থাকার কুফল তোমাকে ভোগ করতে হচ্ছে। তোমার সরকারে থাকার যে তোমার অন্দরে যে উই পোকাগুলো বাস করেছে, আজকে যখন একটু রোদ লেগেছে, সেই উই পোকাগুলো ভিন ভিন করে তোমার কাঠ দিয়ে বের হয়ে চলে গেছে। গোটা কাঠটাই পড়ে আছে, শুধু একটা টোকা মারলে গোটা কাঠটাই খসে পড়বে। উই পোকা তাড়াবে না? এখনো তো অনেক উই পোকা আছে। তোমার পার্টির মধ্যে আরএসএস নেই, যারা আগের পরে থিয়ে তুলেছিল? নাম নেবেন কারো? আমি জানি না, সত্যি বলছি আমি জানি না। আর গোটা পশ্চিমবঙ্গে সর্বত্র একই জায়গায় সিমিলার একই ঘটনা ঘটে, মানে নিশ্চয়ই পার্টির অন্দরে কেউ বা কারা আছে যারা খুব সুকৌশলে আপনার ভোটটাকে রাতারাতি সেম ভোট বিজেপিতে ট্রান্সফার করে দেয়। এর কোনো অ্যানালিসিস সিপিএমের মধ্যে হবে না? কি অ্যানালিসিস আছে? কোন ডকুমেন্টে কি লেখা আছে? কিচ্ছু নেই। তারপরে পার্টি কংগ্রেস হয়েছে, কোনো আলোচনা হয়েছে না। মানুষকে আমরা কনফিডেন্স দিতে পারি না যে ঠিক আছে সব মানলাম, মানুষকে তুমি কনফিডেন্স দিতে পারবে। মানুষ বিজেপির প্রতি ভরসাশীল ছিল, হয়েছে। আরে 1% মানুষ তো ভাই বলবে যে ভাই আমি বিজেপিতে ভোট দেবো না, আমি কংগ্রেসকে দেবো। 0.1% মানুষ তো বলবে ভাই আমি নোটাতে ভোট দেবো। কি করে হয় গো ভাই? তোমার যত ভোট কমছে বিজেপি তত ভোট বাড়ছে, কি করে হয়? বিশ্বাসযোগ্য? আমি জানি না। বাংলার মানুষ বিচার করবে কোনটা বিশ্বাস, কোনটা অবিশ্বাস, কোনটা বিশ্বাস করা যায়, কোনটা বিশ্বাস করা যায় না। কি ধরনের রোলে, কি ধরনের ভূমিকায় আপনি নিজেকে আগামী 5-7 বছরে দেখতে চাইছেন তৃণমূলে? একটা, আমি বলছি না কি পদ, আমি রোল বলছি। আপনার ভূমিকাটা কি ধরনের আপনি মনে আমি মানে এটা বি অনেস্ট, আমি ওই লুকোচুরি করে শব্দের মায়া চাই না, এটা প্রথম থেকে না, আমি আবারও বলছি আমি পারি না। চাইলেও আমি বলতে পারবো না ভাই। আমি জানি না এর মধ্যে কোনো ফাউল করেছি কিনা, আমি জানি না আমার এই কথার মধ্যে কারো রাগ হতে পারে কিনা, আমি জানি না। বাট আমার যে এটা আসে না, ভেরি অনেস্ট, একদম ওইটা আসে না। আচ্ছা, আমি বলেছি আমি তৃণমূল কংগ্রেসের তৃণমূল স্তরেই কাজ করতে চাই। এবার বলবে ভাই তুই তো রাজ্যের নেতা ছিলিস, তুই এই কথাটা কেন বলছিস? তোর কি পদের লোভ নেই? তোর কি পার্লামেন্টারি ডেমোক্রেসি থাকার মোহ নেই? তুই কেন এমএলএ হবে না বলেছিস? অভিষেক ব্যানার্জি নিজেই বলে দিয়েছেন যে ও নিজে বলেছে আমার হবে না, আপনি জানেন। তোর কি নেই? তোর কি স্পৃহা নেই পার্লামেন্টারি ডেমোক্রেসিতে মানুষের মতো কাজ করা যায়? তুই যদি নিজেকে দাবি করিস যে তুই মানুষের কাজ করার জন্য এসেছিস, বিধায়তে টাকা চাই, বিধায়ক করতে হবে, হচ্ছে বেটার অপশন কি আছে? আমার অন্য পয়েন্ট অফ ভিউ আছে। শফিকুর রহমান যখন তৃণমূল কংগ্রেস এসছে, কবে এসছে? জন্ম কতদিন হয়েছে? 21, আজকে ক তারিখ? দিন তিনেক আমরা 3 দিন আমার জন্ম হয়েছে। 3 দিনে জন্ম নেওয়া প্রতিকুর। আর 1998 থেকে যে লোকটা তৃণমূল কংগ্রেস করছে, 2011 সালে থেকে যে ছেলেটা তৃণমূল কংগ্রেস করছে, 2014, 15, 16, 20, 21 থেকে যে ছেলেটা তৃণমূল কংগ্রেস করছে, সে তো আমার চেয়ে তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে, তাই না? বিজ্ঞান বলে, হিউম্যান সাইকোলজি বলে, যারা আমার চেয়ে ওই বাড়ি, ওই অনেক সময় দেখো অনেক বাড়িতে মা আর বই ঝগড়া হয় কেন? মা মনে করে সংসারটা আমার, আর বউ মনে করে আমি সব ছেড়ে চুড়ে দিয়ে এসছি, যেন আমার স্বামীর সংসার। কনভারসেশন তখনই হয় যখন মা বউ দুজনে কম্প্রোমাইজ করে না, দেখো কোনো অশান্তি হয় না। ঠিক আমার ক্ষেত্রে তাই। আমি উড়ে এসে যদি জুড়ে বসে যদি আমাকে সামনে বসিয়ে দেওয়া হয় যে ভাই তুমি ওদের সামনে থাকবে, ওরা মেনে নেবে কেন? যে লোকটা দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস করেছে সে মেনে নেবে কেন যে ভাই ঠিক আছে ও বলতে পারে বলে, ও মিডিয়াতে ওর হাইট উঠেছে বলে মেনে নেবো আমি ওকে? তার রাগটা তো অস্বাভাবিক কিছু না। বরঞ্চ সে পেছন থেকে বলবে দেখি দাদা একটু পেছন করতো, দেখে সামনে দেখতে পাচ্ছি না, একটু সরে এসে তো
এবং সত্যি সত্যি কখন টানতে টানতে তুমি পেছনের দিকে ছিল তুমি নিজেই বুঝতে পারবে না। বরঞ্চ আমি যদি পেছনে থাকি, একদম পেছনে গিয়ে দাঁড়াই, ওদের পেছনে গিয়ে যদি দাঁড়াই, ওরা তা দেখতে পাচ্ছি না, এই রে নতুন ছেলে এসছে রে, ভাই কাজ করতে যাই, এই আচ্ছা এসো তুমি এসো, বিজ্ঞান বলে গ্রহণযোগ্যতা তৈরি হবে। আস্তে আস্তে সামনে দেবে। তোমার যদি ধক থাকে, দেখো রাজনীতির ময়দানে দলবদলের মরশুমে, এই ভোটের দল মরশুম সবাই বলে রাজনীতির কারবারিরা, সো কল রাজনীতির কারবারিরা, যারা ভোটের সময় নিজের দর তোলে, ভোটের সময় নিজেকে বিক্রি করে, তারা সমাজের সামনে এমন প্রতিচ্ছবি নিয়ে আসতে চায় যে রাজনীতি মানে ভোটের সময় দল বদল করা যায়, রাজনীতি মানে টাকা নিয়ে বিক্রি হওয়া যায়, রাজনীতি মানে এমএলএ হওয়ার পরে অন্য দল পাল্টি মেরে লাফিয়ে পালানো যায়। রাজনীতিতে তার বাইরে অনেক জিনিস আছে। আপনি রাজনীতির চেয়ে বেটার মানুষের জন্য কোথাও কাজ করতে পারবেন, কোনো ফিল্ডে কাজ করতে পারবেন। আপনি এখানে যদি ভালো এডুকেশন সিস্টেম তৈরি করতে পারেন, ভালো ডাক্তার হবে, প্রফেসর হবে, উকিল হবে, লয়ার হবে, আপনি যদি এখানে যদি রাস্তার ভালো ব্যবস্থা করেন, প্রত্যন্ত গরিব এলাকার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা উন্নতি হবে, স্কুল করুন, হসপিটাল করুন, এর চেয়ে বেটার অপশন হতেই পারে না। অসংখ্য অসংখ্য ছেলেপুলে আছে যারা সত্যি সত্যি মানুষের জন্য কাজ করতে চায়। অভিষেক ব্যানার্জি বারবার করে বলে, আমি কদিনের কথাতে বলছি, আমার সঙ্গে তো খুব বেশি দিন দেখা হয়নি, সর্বোচ্চ আমার সঙ্গে হয়তো 1.5 ঘন্টা, সর্বোচ্চ ফোনে দেখা হওয়া মিলে 1.5 ঘন্টা কথা হয়েছে। আমি ওনার যা ভিশন দেখেছি, ওনার যা সব অ্যাপ্রোচ দেখেছি, ওনার যা কাজ করার যা মানসিকতা দেখেছি, উনি চাইছেন পশ্চিমবঙ্গের মাটিতে এখন অসংখ্য ছেলে আছে যারা বাংলার জন্য কিছু করবে, যারা বাংলার জন্য করবে, যারা বাংলার জন্য কাজ করবে, এমন একটা বাংলা গঠন করবে যে সমাজে একটা সুন্দর রাজনৈতিক পরিবেশ তৈরি হয়, যেখানে মানুষ আর রাজনীতিকে ঘৃণা করবে না, যে হ্যাঁ রাজনীতি যা করা যায়, চল রাজনীতিটা করি, রাজনীতির মধ্যে দিয়ে সমাজ বদল সম্ভব, রাজনীতির মধ্যে দিয়ে নিজের বাড়ির বদল হবে না, রাজনীতির মধ্যে দিয়ে শুধু নিজের দামি গাড়ির বদল হবে না, রাজনীতির মধ্যে দিয়ে আমার চৌকাস দেহের এই পেডিকিউর না কিসব বলে ওসব হবে না। রাজনীতির ময়দানে যে গরিব মানুষটা আছে ওকেও সামনের দিকে এগিয়ে নিয়ে আসা যায়। ঠিক আছে, আমি 10% পারবো, তুমি 5% পারবো, অন্য কেউ আরো 5% পারবে, দেখবে সবাই একটু একটু করে টানতে টানতে গেলে না, দেখবে একটা সময় দিনের শেষে ও যখন মৃত্যুর কোলে ঢলে পড়ার দিকে যাবে, দেখবে ও 50%, 60%, 70% ও পেয়ে গেছে। এটাই তো অ্যাচিভমেন্ট। সেই রাজনীতি পরিসর আনা যায় না বাংলার মাটিতে। এটা সেই বাংলা, রামমোহনের বাংলা, এটা সেই বাংলা, চৈতন্যের বাংলা। এই বাংলাতে বরাবর বিভিন্নভাবে এই বাংলাকে ভেঙেছে, গড়েছে, কখনো ভালো দিকে গেছে, কখনো খারাপ দিকে গেছে, কিন্তু বাংলা এখনো টিকে আছে। স্টিল নাও টুডে বাংলা ইজ এ বাংলা। বঙ্গ এখনো টিকে আছে। সেই বঙ্গ যেখানে আবার নতুন করে বাঙালি সত্তা, বাঙালির অধিকার। আপনি বলবেন ভাই দুদিন আগে ইন্টারন্যাশনাল ছিলিস, তাছাড়া তুই বাঙালিতে পাল্টি মেরে তুই কি দোগলাবাদ ছেলে রে, তুই দোগলাবাদ নই। এই কেরলে আজকে ক্যাবিনেটে মিটিং এর সিদ্ধান্ত হয়েছে কেরলের রাজ্যের নাম বদলে যাবে। কেরালাতে আপনি যাবেন, আপনি হিন্দিতে কথা বলেন, কেউ আপনার সঙ্গে কথা বলবে না, সব মালায়ালামে বলবে, আইদার ইংরেজি আর মালায়ালাম। ওখানে তো সরকার আছে। চিত্তরঞ্জনের কাজী নজরুলের, রবীন্দ্রনাথের দেশের লোক, আমরা বাঙালি হব না তো কে বাঙালি হবে? ওই তো আমি বললাম তো, বলবে, লোকে বলবে কি দোগলা রে ভাই, দুদিন আগে ইন্টারন্যাশনাল বলতিস, এখন বাঙালিতে চলে এসছিস। আরে ভাই আমি বললাম তো দরজার বাইরে এসছি। কেরলা তো তারা মালায়ালামে বেশি কথা বলে না, তুমি চীনে যাও না, তোমার সামনে সমাজতান্ত্রিক দেশ বলতে চীন তো তোমার সামনে আছে, চীনে যাও না, চাইনিজ ছাড়া অন্য কিছু চলে না ওখানে। ওখানে কি আন্তর্জাতিকতা চলে না? আন্তর্জাতিকতা এখন ভাষার জন্য হয় না। মানে আন্তর্জাতিকতাবাদের সঙ্গে বাঙালি জাতীয়তাবাদের কোনো বিরোধ নেই। বাঙালি জাতীয়তাবাদী ওর মধ্যে কোনো অন্যায় নেই। নেতাজি সুভাষ বাঙালি জাতীয়তাবাদী। নেতাজি সুভাষচন্দ্র বসু তো কংগ্রেস ছেড়েছিলেন সোচ্চারে বলে। আমি নেতাজি সুভাষচন্দ্র বসু, আপনার জন্য তো ফরওয়ার্ড ব্লকেরও দরজা খোলা ছিল। নেতাজি সুভাষচন্দ্র বোস পরবর্তীকালেও আইনের গঠন করেছিল এবং পরবর্তীকালে মুসলিম হিটলারের সঙ্গে দেখা করেছিল। কেন? মনে করেছিল দিস ইজ দ্য বেটার অপশন। প্রথমে রাশিয়ার কাছে হয়তো গিয়েছিল, তিনি হয়তো স্ট্যালিন যদি সাহায্য করতো আজকের হয়তো এই অবস্থা হতো না, বাট গিয়েছিল তো। নেতাজি সুভাষচন্দ্র বসু অপশন খুঁজেছিল, হু ইজ দ্য বেটার ওয়ান। নেতাজি সুভাষচন্দ্র বোস যদি বোসের অবলম্বন করা পথ যদি ভুল না হয়, প্রতিকূল মানে অবলম্বন করা পথ বললাম। আমি সুভাষচন্দ্র বোস নই, আমি সুভাষচন্দ্র অনুসারী। প্রতিকূল আমাদের পড়ে থাকে 3টে নিমিত্ত মাত্র গৌণ প্রশ্ন। প্রশ্ন 1, নীতি নৈতিকতা বামেদের মধ্যে নেই, নীতি নৈতিকতার স্খলন হচ্ছে, বামের ভোট রামে যাচ্ছে, বামেদের ভেতরে ক্ষমতাতন্ত্রে উইয়ের বাসা বেঁধেছে। এই সমস্ত জিনিসগুলি প্রতিকূল দেখেছে, সহ্য করেছে, সহ্য করবে না বলে বেরিয়ে এসেছে। কারণ প্রতিকূল রহমান আপোষ করে না। কারণ তৃণমূল ভবিষ্যতে যদি বিজেপির হাত ধরে,
তৃণমূল ভবিষ্যতে যদি ভোটের রাজনীতিতে বিজেপির সঙ্গে আপোষ করে, তৃণমূল যদি বিজেপির সঙ্গে কোট আনকোট সেটিং এ যায়, তাহলে প্রতিকুল রহমান বিজেপি তৃণমূল থেকেও রিজাইন করবে। আপনার পডকাস্ট করা রইল, নিশ্চয়ই আপনিও থাকবেন, আপনার বয়স হবে, আমারও বয়স থাকবে, কাপা বলে দুদিন আবার আলোচনা করবো ঘন্টা ধরে। বেশ, শেষের আগের প্রশ্ন, যদি শতরূপ অথবা সৃজন আপনার মুখোমুখি বসতে চায় আমাদের মধ্যস্থতার, যদি আমরা একটা গোল টেবিল আলোচনা করি, প্রতিকুল রহমান তৃণমূলের প্রতিনিধি হিসেবে সেই গোল টেবিলে অংশ নিতে রাজি? অবশ্যই রাজি আছি। দেখুন, আমার জীবনে কিছু বদল হয়নি, আমার কাছে যুক্তি আছে, আমি কনভিন্স, আমার মধ্যে কোনো গিল্টি নেই। দুঃখ আছে কিছুটা, সেই দুঃখটা দল ছাড়ার দুঃখ নয়, বন্ধু ছাড়ার দুঃখ। বন্ধু হারালে দুনিয়াটা খা খা করে, স্বাভাবিক এটা। আমার জীবনে আমার স্ত্রীর দুঃখ নেই খুব একটা, কারণ আমার স্ত্রী তার স্বামীর যন্ত্রণা বুঝেছে, তার জায়গা থেকে সে জাস্টিফাই। সে দেখেছে তার স্বামী মাঝরাতে উঠে হঠাৎ করে বারান্দায় পাইচারি করছে, আর বিড়িতে টান দিতে দিতে বলছে, কোথায় শুনেছি হে প্রতীক, ভুল টেনে উঠো না, ভুল টেনে উঠলে দুঃখ পেতে হয়। গন্তব্যের আগে কোনো কাছে স্টেশনে নেমে যায়, আমি জানি না বাংলাদেশের কোনো কবি বোধহয় লিখেছিলেন, আমার ঠিক এক্স্যাক্টলি মনে নেই। শুনেছি, কখনো হাসতে দেখেছে, কখনো কাঁদতে দেখেছে, কখনো ঘুমলে চুপচাপ শুয়ে থাকতে দেখেছে, রাতের পর রাত, দিনের পর দিন, 1 মাস 2 মাস 3 মাস 4 মাস। আমার স্ত্রী তার স্বামীর যন্ত্রণা বুঝেছে, আমার স্ত্রী বুঝেছে আমার স্বামী কেন গিয়েছি। যন্ত্রণা মেয়েটার জন্য, জানো তো। মেয়েটা তো ছোট, মেয়েটা তো দেখেনি, মেয়েটা তো ঘুমাতো। আমার মেয়েটা দেখবে হঠাৎ করে সৃজন মামার ফোন আর মেয়েটার কাছে আসবে না। আমার মেয়ে দেখবে ঈদের সময় দীপশিতা পিসি আর ওর জন্য জামা কিনে পাঠাবে না। আমার মেয়ে দেখবে দেমাঞ্জন মামা, প্রণয় মামা, রূপসা পিসি ওর সঙ্গে হঠাৎ করে কেমন এড়িয়ে এড়িয়ে যাচ্ছে। আমার মেয়ে দেখবে না শতরূপ মামা, কিরে পুচকি কেমন আছিস, কলকাতা এলে বলবে না। আমার মেয়ে দেখবে না মীনাক্ষী পিসি গালটা টিপে, এই খুব বদমাইশি বেড়েছিস। আমার মেয়েরা কোনোদিন শুনবে না বিমান দাদু, বিমানটাকে দাদু বলতো, বিমান দাদু, সেলিম দাদু বা সুজন দাদু আমার মেয়ে কোলে কোনোদিন উঠতে পারবে না। আমার মেয়ে জিজ্ঞেস করে, বাবা তুমি তো কালকে লাল ডান্ডা তো, তাকে কেন সবুজ ডান্ডা হচ্ছে? আমার মেয়ে হয়তো ছোট, আমি হয়তো উত্তরগুলো হয়তো আমি দিতে পারবো না। আবার এটিও ঠিক, উল্টো দিকে কালকে আমার মেয়ের জন্য এরকম অসংখ্য মামা মামি পিসি কাকা অসংখ্য জন জুটে যাবে, তারা হয়তো আমার মেয়েকে এরকমই ভালোবাসা দেবে, আপন করে নেবে, কিন্তু এই মেয়ের এই সময়টা একটু সময় লাগবে, সে সময় আমরা কাটিয়ে উঠবো। তার মাঝখানে যে বা যারা আমাকে নিয়ে বলছেন বলুন কোনো সমস্যা নেই, আমার স্ত্রীকে নিয়ে বলছেন বলুন বলুন কোনো সমস্যা নেই, মেয়েটা তো কোনো অপরাধ করেনি, আপনার পরিবার নিয়ে যারা সোশ্যাল মিডিয়ায় ট্রোল করছে জাস্টিফাইড। একদম জাস্টিফাইড। আমার ক্ষেত্রে আমি এই বলবো, বিনয়ের দরকার নেই, না না বিনয় নয়, সর্বাত্মক ভাবে তা এই বিনয় নয়, মিথ্যাজনক। না, এটা বিনয় নয়। এবং আমি পরিবারকে দেখো, তোকে যে একটা লোক যদি বলে, একটা লোক যদি মনে করে, আমি আবারও বলছি, কেউ যদি মনে করে যে প্রতিকুদ্দা আমাদেরকে তৃণমূলের বিরুদ্ধে লড়তে শিখিয়েছিল, তাহলে তুমি গাছে তুলে দিয়ে মই কেড়ে নিয়েছো কেন? তার রাগ ক্ষোভ যায়, কিন্তু তাই পয়েন্ট ইজ দেয়ার, না পয়েন্ট ইজ দেয়ার। আমি এখানে একটা অন্য প্রশ্ন আছে, টুইস্ট আছে তো এই জায়গাটায়। যারা যারা প্রতিকুল রহমানকে দলে থাকতে দেয়নি, আলিমুদ্দিনও তো প্রতিকুল রহমান লাশটা এখনো পড়ে আছে, যারা যারা ওই লাশটা এখনো পোস্টমর্টম করেনি, কারণ পোস্টমর্টম করলে ধরা পড়ে যাবে, প্রতিকুল রহমান রা, প্রতিকুল রহমান রা, প্রতিকুল রহমান রা 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 কেন আত্মহত্যা করে, কেন দল ছাড়ে, ওই জন্য পোস্টমর্টম করেনি। সেই তারা, তাদের মধ্যে থেকে কেউ কেউ আমার স্ত্রীর মেসেজে কথা বললে সেগুলো নিয়ে ছড়িয়ে দিল। আমাদের কর্মী সমর্থক যারা আমাকে ভালোবাসে, আবেগবশত হয়ে এইগুলো লেখা শুরু করলো। বাধ্য হয়ে আমি 2-3 দিন পরে একটা ছবি দিয়েছে যে আপাতত এইটুকু খুব বন্ধু। কিন্তু সর্বাত্মক ভাবে নিন্দা জানাই। এবং সত্যি বাবা মা বিচ্ছিন্ন হয়ে গেলে সন্তানের অনেকটা যে ধরনের যন্ত্রণা হয়, সন্তান যে ধরনের দ্বিধায় ভুগতে থাকে, আপনার সন্তানকে হয়তো তার থেকেও বেশি একটা মানসিক সমস্যার মধ্যে দিয়ে যেতে হবে, যার কারণ আরো অনেক যার- আমাকে দুটো জায়গা, যার কারণ শুশ্রূষা আছে, যার শুশ্রূষা হয়তো আছে। কিন্তু মোহাম্মদ সেলিম যদি প্রতিকুল রহমানকে জড়িয়ে ধরে, বিশ্বাস করো, ধরে আমি কোনো পডকাস্টে তুমি আমাকে ডাকলে, সেলিমদা যদি দরজা দিয়ে আসে না, আমি উঠে থাকি, সেলিমদা এখনো দাঁড়াবো। কারণ আমার রাগটা, আমার প্রশ্নটা মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে নয়, আমার রাগটা কমিউনিস্ট পার্টির সম্পাদক হয়ে গিয়েছে। তুমি মোহাম্মদ সেলিমও যদি এই কাজগুলো করতে, কোনো ভুল ছিল না। আপনি কমিউনিস্ট পার্টির রাজ্য সম্পাদকের চেয়ারে বসে এই কাজগুলো করতে পারেন না, এটা অনৈতিক, এটা অন্যায় আমি মনে করি। কেউ নাও মনে করতে পারে। এখনো পর্যন্ত যদি সেলিমদাকে দেখা হয়, যদি সেলিমদা আমাদের যখন তাকায়, আমি হাত কথা বলবো, সেলিমদা ভুল হয়ে গেছে, তুমি বয়সে অনেক বড়, হয়তো আমি রাগের মাথায় হিট অফ দ্য মোমেন্টে অনেক কথা বলে ফেলেছি, আমাকে ক্ষমা করে দিও। বাট আবারও যদি প্রতিকুল রহমান কমিউনিস্ট পার্টিতে যায়, আবারও যদি সেই চেয়ারে কোনো রাজ্য সম্পাদক থাকে, আবারও তাকে গাব্বার সিং বলে প্রতিকুল রহমানের 2 মিনিট সময় লাগে।
চরিত্রের বদল আমার হবে না। আমাদের হেডলাইন কি হবে? প্রতিকুর রহমান চরিত্র বদলাবে না, কিন্তু দল সেলিমের হবে, কাছে- জিরিগিটি হবে, এটা বলতে পারে। কিন্তু সেলিমের কাছে যারা যারা বলতে গদ্দার রাজি। বলছেন আমাকে, গদ্দার বলতেই পারে। চাকদিন নিয়ে দেখেছেন? চাকদিন নিয়ে বাচ্চাটা প্রথম সিনে কিন্তু শাহরুখ খানের বাড়ির দেয়ালে ঈদ দিয়ে লেগেছিল গদ্দার। সিনেমা শেষে ওই শাহরুখ খানের যখন কাঁদছে, ওই চাকদিন আর ওই গানটা বাজছে হালকা সিকোয়েন্সে, আর এই দেশের পতাকাটা আস্তে আস্তে উঠছে, আর ওয়ার্ল্ড কাপ হাতে নিয়ে ওমেন্স টিম যখন লাফালাফি করছে, আমি জানি তুমিও দেখে তুমিও কেঁদেছিলে, আমিও কেঁদেছিলাম। ওয়ার্ল্ড কাপ আছে, অসুবিধা নেই। 2.5 ঘন্টা 3 ঘন্টার সিনেমা তো, সিনেমা শেষে ওয়ার্ল্ড কাপটা কার হাতে যায় দেখবো, বিজেপি বিরোধী লড়াই কে টিকে থাকে দেখবো। তখন কার মাথায় গাদ্দার লেখা হবে আর কোন বাচ্চা এসে গাদ্দার শব্দটা মুছে দেবে, সেটাও আমি দেখবো। আমি জানি এরকম বাচ্চা তৈরি আছে, ওই ঘুমন্ত বাচ্চা যে প্রশ্ন করবে সেও গাদ্দার তকমা মুছে দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। তৃণমূল কটা আসন পাবে আসন্ন নির্বাচন? আমি গণৎকার নই, আন্দাজ? গতবারের চেয়ে বেশি পাবো, একটা হলেও বেশি পাবো। আমি গণৎকার নই। তার মধ্যে একটি আসন আপনার। না, আমি আবারও বলেছি, আমি এবং আমি বিনয়ের সঙ্গে বলিনি যে ভাই আমি খুব মহান, আমি ক্যান্ডিডেট হব না। আমি লজিক্যালি বলেছি আমি কেন হতে চাই না। এক্সপেকটেশন থাকা ভালো, এক্সপেকটেশন তো মানুষের স্বাভাবিক শর্ত। আমি ভালো থাকবো, ভালো খাবো, আমার স্ত্রী সন্তান নিয়ে সুখে থাকবো, এটা এক্সপেকটেশন। পৃথিবীর যা কিছু আছে সেই ভালো আমি পেতে পারি, এটা আমার এক্সপেকটেশন। কিন্তু পৃথিবীর যা কিছু ভালো সেটা আমারই চাই, এটা অ্যাসপিরেশন। এক্সপেকটেশন আর অ্যাসপিরেশনের মধ্যে বোধহয় কোথাও পার্থক্য আছে। প্রতিকূল মানে এক্সপেকটেশন আছে, অ্যাসপিরেশন নেই। আমার আশা করি দর্শকরা এটুকু বুঝবে। প্রতিকুর রহমানের রাজনৈতিক জীবনের জন্য অনেকান্ত শুভেচ্ছা। থ্যাংক ইউ। আমরা অপেক্ষায় থাকবো একদিন প্রতিকুর রহমান আর প্রতিকুরের পুরনো বন্ধুরা আমাদের মধ্যস্থতায় একসাথে বসবেন, অবশ্যই বসবো। এবং তাদের মধ্যে যখন আমাদের সেই এপিসোডটা শেষ হবে মতান্তর থাকবে, মনান্তর থাকবে না। এখন আমার কারোর সঙ্গে মনান্তর নেই, স্টিল নাও টুডে আমার কারোর সঙ্গে মনান্তর নেই। এই যে আমার এই রে এতগুলো মিস কল সব শিখিয়ে এলো, ক্যামেরা দেখা যাচ্ছে না তো? না, ঠিক আছে, সব শিখি। সবাই রোজ ফোন করে কাঁদে, গালাগাল দেয়, কিস্তি মারে, কেন করলে? ভালোবাসে তো। স্টিল নাও টুডে ওরা মনে করে প্রতীকটাকে ভালোবাসা যায়, প্রতীকটাকে ঘৃণা করা যায় না। কারণ ওরা যখন আমার চোখের দিকে তাকায় ওরা বিশ্বাস করে প্রতীকটা ভুল শেখাতে পারে না। প্রতীকটা ভুল শেখায়নি। প্রতিকুর রহমানের পদ ওদের কাছে ভুল মনে হতে পারে। প্রতিকুর রহমানের তোলা প্রতিটা প্রশ্ন, প্রতিটা কথা ওরাও জানে সব সত্য কথা। আমার উল্টো দিকে আমি যাদের নিয়ে বলেছি আয়নায় মুখ দেখবেন না, নিজের মুখে হাত দিয়ে দেখুন, তারপর আয়নায় দাঁড়াবেন, আপনি জানেন আমি ঠিক বলছি। ভালো থাকবেন। অনেক তিক্ততা হয়েছে, যদি কাউকে কোথাও কষ্ট দিয়ে থাকি তার জন্য আই এম সরি। দুঃখ দিয়ে থাকলে আমি খুব অনুতপ্ত, আই এম সরি। কিন্তু আমি হ্যাপি আমার এই নতুন রাজনৈতিক জীবনে। কারণ প্রথম 2-3 দিন ধরে যেভাবে অসংখ্য ফোন আসছে, অনেকে বলেন অভিষেক ব্যানার্জির সঙ্গে ফোনে পাওয়া যায় না, ফোনে দেখা করা যায় না, কাছে আশেপাশে যাওয়া যায় না। আমার এই 1-2 দিনের মধ্যে আমার সঙ্গে কন্ট্যাক্ট হয়েছে, 2বার মেসেজে কথা হয়েছে। সেই মেসেজের রিপ্লাইয়ের টাইম জানেন? আমি পরের দিন একটা মেসেজ করেছি, রিপ্লাই হচ্ছে 30 সেকেন্ডের মধ্যে। ফলে বাইরে থেকে জাজ করবেন না। অভিষেক ব্যানার্জিকে কাছ থেকে জাজ করার চেষ্টা করুন, মমতা ব্যানার্জিকে কাছ থেকে জাজ করার চেষ্টা করুন, আপনিও বুঝতে পারবেন। প্লিজ 24 ডিগ্রি এসি ঘর থেকে বেরো ভাই, চশমাটা খুললে সব দেখতে পাবি। আর তারপরে যদি না বেরোস ভাই, তোদের কমিটি তোদের মোবারক, রইলে ঝোলা চললো ভোলা, কোনো চাপ নেই। তুমি তোমার লাইফে খুশি থাকো, আমি আমার লাইফে হ্যাপি থাকি। ব্যক্তিগত আক্রমণ কর, ডোন্ট কেয়ার। তুই আগেও জানিস তোদের প্রতিকুদ্দা এরকমই ছিল, ভবিষ্যতেও থাকবে, যেন থাকতে পারে। হ্যাঁ, গালাগালিটা তখনই দিস যদি কোনোদিন দেখিস যে প্রতিকুদ্দা ভীষণ বিলাসবাহুল জীবনযাপন করছে, প্রতিকুদ্দা যেটা নয় সেটা হয়েছে, প্রতিকুদ্দা কোথাও টিভির সামনে ক্যামেরার সামনে বলতে গিয়ে জিভ ততলাচ্ছে, চোখের পাতা বারবার করে পড়ছে, চোখ দেখলে বুঝতে পারবি। সেদিন ঘৃণা করিস। আশা করি সেই দিন তোদের দেখতে হবে না, সময় বলবে। একজন মার্কসিস্ট, লেনিনিস্ট, নন সিপিএম, তৃণমূল সমর্থক, মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থক প্রতিকুর রহমানকে তার আগামী রাজনৈতিক জীবনের শুভেচ্ছা। বিয়ের জন্য মমতা ব্যানার্জিকে বকা দেবেন না, অভিষেক ব্যানার্জিকে বকা দেবেন না, শিওর। কিন্তু সমস্যা এইখানে, সিপিএমের অন্দরে কেউ যদি বলে যে ভাই আমি মমতা ব্যানার্জির আর অভিষেক ব্যানার্জির সমর্থক, কিন্তু আমি লেনিনবাদে বিশ্বাস করি, মার্ক্সবাদে বিশ্বাস করি, পরদিন নেক্সট ফেল হবে কনফার্ম। দ্যাটস কল তৃণমূল। দেখা হবে আবার, দেখা একদম একদম।